স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের বামে আছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন মানবাধিকার কর্মী নূর খান। আমার হাতের ডানে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আছেন গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় জনমনে নানামুখী শঙ্কা, সরকার কি করছে। রাজনৈতিক দলগুলোকে একমত হতে যে সময় বেঁধে দিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেই সময় শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলো মোটা দাগে একমত তো হতেই পারেনি, বরং বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে এবং মঙ্গলবার রাজধানীতে বড় একটি সমাবেশের ডাক দিয়েছে জামাত ইসলামী সহ ৮ দল। এমন বাস্তবতায় ঢাকায় আজকে বেশ কয়েকটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে, আছে ককটেল বিস্ফোরণের মতো ঘটনা। এর মধ্য দিয়ে জনমনের শঙ্কা, রাজনীতিতে আবারও নতুন করে অস্থিরতা, অস্থিতিশীলতা কিনা, এবং সরকার আসলে এখানে কি করছে এবং রাজনৈতিক দলগুলোরই বা কী ভূমিকা হওয়া উচিত, এ নিয়ে আজকের এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট। স্টুডিও আলোচনা শুরু করতে চাই গবেষক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। বলছিলাম আজকের ঢাকায় যা যা ঘটলো নিশ্চয়ই আপনি দেখেছেন। ককটেল বিস্ফোরণের মধ্যে গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আছে, একজন উপদেষ্টার বাড়ি, মানে মোটামুটি বাড়িতেই আছে এই যে, এবং দিন শেষে সন্ধ্যায় একটি বাসে আগুন, 3টি বাসে, যদিও হতাহতে তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই যে রাজধানীতে যা ঘটলো, শুধুই কি 13ই নভেম্বর এই যে এক ধরনের, যদিও সরকারের উপদেষ্টারা বলছেন যে এই যে যারা বিদেশে পার্শ্ববর্তী দেশে বসে আছেন ভারতে, তাদের অস্থিতিশীল করার একটি পায়তারা, কিন্তু আসলে এখানে এই সব ঘটনায় কি আসলে বোঝা যাচ্ছে সামনের দিনগুলো রাজনীতিতে আরও কতটা অস্থির হতে পারে? আমি মনে করি না খুব বেশি অস্থির হবে, যদি না আমরা নিজেদের মধ্যে অস্থিরতা করি। মানে আওয়ামী লীগ অনেক কিছু, 2-4টা ককটেল ফাটানো খুব কঠিন কোনো কাজ না আসলে, একটা বাসে আগুন দেয়া, অনেক কিছু হয়ে গেছে। আমি আশা করি যে এটা নিয়ে আমরা প্যানিকড হব না, কিন্তু ঘটনা যেটা হয়েছে আমরা মনে করতাম যে আওয়ামী লীগ কিছুই করতে পারবে না, এবং তারা যেহেতু ঘোষণা দিচ্ছে সরকার হয়তো এমন প্রস্তুতি থাকবে যে একটা ঘটনাও ঘটবে না। কিন্তু এত বড় একটা শহর, এখানে আপনি যদি চান আসলে এগুলো ঘটিয়ে দেওয়া যায়। সেই জন্য আমি আমাদের যারা দর্শক আছেন, আমি আশা করবো তারা এটা নিয়ে প্যানিকড হবেন না। আওয়ামী লীগ তার জায়গা থেকে আরও কিছু ঘটনা ঘটাতে পারে, 13 তারিখকে মাথায় রেখে, কিছু হবে না, নো ওয়ে। ইনফ্যাক্ট যেটা বলছিলাম, যদি আমরা আমাদের মধ্যে সংকট না করি, যেমন ধরুন আগামীকাল জামায়াতে ইসলামী তাদের একটা জনসভা দিয়েছে। এখন সামহাউ এই জনসভা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি না এই জনসভার এখন যৌক্তিকতা ছিল। এখন পরপরই আওয়ামী লীগের কর্মসূচি, আবার তারা বারবার মাঠে নেমে সরকারকে চাপ দিচ্ছেন। সেই চাপে যদি সরকার কাবু হওয়ার পরিস্থিতি হয়, বিএনপি তার চাইতে বড় জনসমাবেশ করতে পারে, ঢাকায় পারে, ঢাকার বাইরে একসাথে করতে পারে। এখন বিএনপিরও কি মনে হবে তাহলে তো আমরা আরেকটু বেটার চাপ দিতে পারি, সুতরাং আমি চাপ দিয়ে আমার সব অর্জন করিয়ে ফেলি দাবি। এগুলো করতে করতে যদি আমরা নিজেদের মধ্যে মাঠে নেমে যাই, সেটা ডিজাস্টার তৈরি করবে, এবং তার মধ্যে আবার আওয়ামী লীগও যুক্ত হবে, আওয়ামী লীগও ঢুকবে। সো ওটা যদি না হয়, আমরা খুব খারাপ কিছু হবে বলে মনে করি না। সেই জন্য আমি আবারও বলছি যে আমরা মানে ডিবেট করব, ঝগড়াঝাটিও করব, কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক যাতে শত্রুতা তৈরি না হয়, যারা আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। তো এখন পর্যন্ত আমি সিচুয়েশন খুবই কন্ট্রোলের বাইরে চলে গেছে, খারাপ কিছু হয়ে গেছে আমি মনে করি না। ঠিক আছে, সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যায়নি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে নিজেরা যদি এক থাকি, নিজেরা যদি অস্থিরতা তৈরি না করি, সেরকম কোনো বাতাস তো আসলে রাজনীতির মাঠে দেখছি না। এই যে এক জায়গায় হওয়ার জায়গাটাই তো এক জায়গায় না হলেও আমরা কিভাবে রিয়াক্ট করি, দ্যাট ম্যাটার্স। মানে এটাই বলছি যে এখন একমত হলাম না, রাগারাগি করলাম, ঝগড়াঝাটি করলাম, ঝগড়াঝাটিও করতে পারে। আমরা একজনকে প্রচণ্ড আক্রমণাত্মক কথা বলে ফেললাম। আমি বলছি না বাংলাদেশকে আমরা ইউরোপ আমেরিকার মতো একটা লিবারেল ডেমোক্রেসি হিসাবে গড়ে তুলেছি, বহু দেরি আছে। ইভেন শেখ হাসিনা আমাদেরকে আরও পিছিয়ে নিয়ে গেছে বলে আমি মনে করি। আমাদের গণতান্ত্রিক চর্চার সময় লাগবে, কিন্তু আমরা এটা যেন না করি যে আমরা আরেকজনের যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কেটে ফেলছি না। আমাদের এই ধরনের প্রবচন আমাদের বাংলাদেশে আছে, বাংলা ভাষায় আছে, অনেক ভাষাতেই নাই। এটা থাকার মানে হচ্ছে আমরা এই কাজটা করি। সো এই প্রবণতার একটা লক্ষণ আছে। আমার মনে হয় সর্বোচ্চ যেটা মনে করা উচিত সবার, নির্বাচনটাকে বেসলাইন ধরে, জাতীয় নির্বাচন, ওটা অ্যাট এনি কস্ট হতে হবে। তার জন্য আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব আন্ডারস্ট্যান্ডিংয়ে যাব, এবং আন্ডারস্ট্যান্ডিং হবে না এই সম্ভাবনা মাথায় রেখেও নির্বাচনটাকে যাতে আমরা কোনোভাবে সমস্যায় পড়তে না দিই, সেই চেষ্টা যদি করি তাহলে হবে। তবে আপনার সাথে আমি একমত, এই ঝুঁকি আছে। আর একটা কথা মনে রাখতে হয়, এটা বলা হয়, মানে দলের কথা বলছি না, দুটো দেশের যুদ্ধ নিয়ে বলা হয়, উত্তেজনাকর পরিস্থিতি দুটো দেশ আছে, হঠাৎ করে প্রত্যেকে করে কি মনে করে এটা রেড লাইন, এটা আমি ক্রস করব না,
ওর মধ্যেই তারা খেলার চেষ্টা করে, করতে করতে না হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের যখন তাদের কোল্ড ওয়ার চলছিল, কয়েকটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে হঠাৎ একটা ঘটনা ঘটা যে এটা রেড লাইন ক্রস করছে কিনা, কিউবার মিসাইল ক্রাইসিস যেটা ছিল রেড লাইন ক্রস করে যাচ্ছিল। ঠিক একইভাবে দুটো দল মনে করছে, বিএনপি জামাতের কথাই বলছি, আমি আমার পেরিমিটারে খেলবো, আমি জনগণকে শক্তি দেখাবো, সরকারকে চাপ দেবো, কিন্তু ঝুঁকি থাকে যে কখনো এই রেড লাইন ক্রস করে ফেলবে, তখন কিন্তু সর্বাঙ্গীন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এই যে রাজনৈতিক দলগুলো নিজেরা যদি ঠিক থাকে এই জায়গায়, এবং ঢাকায় আজকে যা হলো, এভাবে যদি বলি 24-এর 5 আগস্ট অভ্যুত্থানের পরে কিন্তু আমরা দীর্ঘদিনে যে বাস পোড়া এই রাজনীতি কিন্তু দেখিনি, আবার সেই রাজনীতি অনেকটা যদি এভাবেই বলি ফিরে আসলো কিনা, এবং এই যে নিজেরা এক থাকে এবং কেউ যদি না করুক, রেড লাইন ক্রস করে যায়, সেইখানে বড় কোনো সংঘাতের শঙ্কা। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে ডক্টর জাহেদ যেই আশাবাদ দেখছেন যে আমরা যদি সংঘাত না করি, এই আশাবাদ তো অতীত বলে না যে আমরা করি নাই, আমাদের বুঝ হয় নাই। আমরা বুঝ হয় আবার অবুঝ হয়ে যাই, ঠিক আছে? আমরা বারবার সুযোগ পাই, 90-তে সুযোগ পেয়েছি, কিছুদিন পরেই এটা নিজেরাই ভেঙেছি। 24-এ অভূতপূর্ব সুযোগ পেয়েছি, সেটাকেও আমরা অলমোস্ট আমরা চোখের সামনেই আমরা দেখছি একটু একটু করে রেড লাইনের দিকে যাচ্ছে, এবং যে কোনো সময় রেড লাইন ক্রস করতে পারে। আমি কিন্তু খুব মানে একদম আননেসেসারি বিতর্ক দিয়েই কিন্তু রেড লাইন ক্রস করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে? অতীতে আমি সবসময় এটা বলি, দেখেন 75-এর ঘটনার পরে আওয়ামী লীগের পরিস্থিতি খুবই ফ্রাস্ট্রেটেড একটা মানে পজিশনে চলে গিয়েছিল। সে আওয়ামী লীগের উত্থান হয়েছে কীভাবে? আওয়ামী লীগের উত্থান হয়েছে আবার কিন্তু এই যে মানে বিএনপির প্রথমত একটা উদারতা, পরবর্তী দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে বিএনপি জামাতের মধ্যে যখনই সংঘাত হয়েছে সেই ফাঁক দিয়ে আওয়ামী লীগের উত্থান ঘটেছে। আবার বিএনপির পতন হয়েছে কিভাবে? জামাত আওয়ামী লীগ কোনো না কোনোভাবে তাদের মধ্যে একটা প্যাক্ট হয়েছে, বন্ডিং হয়েছে। 86 ইলেকশনে কী হয়েছে? একসাথে ছিল, হঠাৎ করে জামাত আওয়ামী লীগ নিয়ে ইলেকশন করেছে, বিএনপিকে ইয়ে করে। 96 পরিস্থিতি কেন হয়েছে? একই জিনিস, তাদের মধ্যে যে একটা ব্রড বেজ একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা ভেঙে গেছে, এবং আওয়ামী লীগের সাথে যৌথভাবে আন্দোলন করছে। তো এই জিনিসগুলো আপনার 91 থেকে 96 বিএনপি জামাতের যে ভুল ছিল পরস্পরের, দুই পক্ষেরই ভুল ছিল, দুই পক্ষের ভুলের ভিত্তিতে কিন্তু 2001-এ এসে তাদের আবার বোধোদয় হয়েছে, তখন তারা আবার কিন্তু জোটবদ্ধ হয়েছে, এবং 2001 থেকে কিন্তু এই পর্যন্ত তারা একসাথে জোট ছিল। তো এখন তারা হয়তো মনে করেছে শত্রু চলে গেছে, এখন আমরা ঝগড়া করব। ওই যে বাবা মারা যাওয়ার সাথে সাথে দুই ভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় না, লাশ রেখেই দেখা যায় যে তাদের মধ্যে যুদ্ধ। আমি কিন্তু বিএনপি জামাতের মধ্যে এরকমই দেখতে পাচ্ছি। আপনি দেখেন কি নিয়ে তাদের মধ্যে বিরোধ, মানে যেগুলো নিয়ে বিরোধ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেলে খুব তাদের সলভ করা উচিত, ঠিক আছে? গুরুত্বপূর্ণ ইস্যু, গুরুত্বপূর্ণ তেমন ইয়েও না। তো এখন কথা হচ্ছে যে আমি ডাক্তার জাহেদের সাথে এই ক্ষেত্রে একমত যে এই গাড়ি পোড়ানো, তারপরে আপনার এই ককটেল ফাটানো, এই রাজনীতি তো হয়েছে বাংলাদেশে বহুদিন, কিন্তু লাভ তো হয় নাই। আওয়ামী লীগ কিন্তু ভুলের পরে ভুল জায়গায় যাচ্ছে। শেখ হাসিনা যে ওই যে ভুল করা শুরু করেছে, ভুল তো করেছেই, কিন্তু ফাইনালি একেবারে ছক্কা পিটিয়েছে ভুলের, সেটা হচ্ছে ওই যে ওই দিন রাত্রে রাজাকারের নাতিপুতি বলার পরে ওই থেকে ভুলের মধ্যে থেকে কিন্তু শেখ হাসিনা এখন ভুলের মধ্যে আছেন, ঠিক আছে? আওয়ামী লীগকে যে আমরা একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে এনে বাংলাদেশকে যে একটা এই মানে প্রতিহিংসার রাজনীতি থেকে ফিরে আসবো, সেই পথটা কিন্তু আওয়ামী লীগই বন্ধ করে দিচ্ছে বারবার। একটা জুডিশিয়াল প্রসেস চলছে, জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে এখানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে কোর্টে মানে আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নানাভাবে দেয়া আছে। আওয়ামী লীগের নেতারা আত্মসমর্পণ করে আপনার একটা জুডিশিয়াল প্রসেস ফেস করে কিন্তু রাজনীতিতে ফিরে আসার একটা পথ তারা তৈরি করতে পারে, কিন্তু আমরা দেখছি তারা ক্রমান্বয়ে এখন কী হবে, ধরেন কালকে একটা বাস পড়াইছে, আরও 50 জনের নামে মামলা হবে, পরশুদিন 2টা ককটেল ফাটবে, আরও আওয়ামী লীগের এই দেশে যারা নেতারা আছে তাদের কিন্তু শেখ হাসিনা আরও বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, আরও ঝুঁকির মধ্যে ফেলতেছে। তো এখন এই জায়গায় আপনি যেটা মানে আমরা দেখছি ক্রমান্বয়ে তারা আরও খারাপের দিকে যাচ্ছে, এবং এটা একটা জঙ্গি সংগঠনের লক্ষণ। আওয়ামী লীগ এতদিন যে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে এসেছে, আওয়ামী লীগ কিন্তু ধীরে ধীরে জঙ্গিবাদের দিকে যাচ্ছে, এবং আমরা কিন্তু প্রতিনিয়ত থ্রেট পাচ্ছি, নানা ধরনের হুমকি ধমকি পাচ্ছি। তো ভাই হুমকি ধমকির মধ্যেই তো ছিলাম আমরা, তো এটা নতুন কিছু না, আমরা তো দীর্ঘ সময় ধরে এগুলো ফেস করে এসেছি। এখন কি হবে? আপনি আমাকে মেরে ফেলবেন, তা আমাকে মেরে ফেললে কি আপনার বিজয় হবে? আপনার হবে না, তো
হয় নাই তো ইতিহাসে। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই ভুল রাজনীতি আরও খারাপের দিকে নেবে। বরং আওয়ামী লীগ ভুল রাজনীতি করলে বিএনপি জামাতের যে দ্বন্দ্ব দেখছি এটা হয়তো কিছুটা মিটতে পারে। জি, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে আমরা সুযোগ পাই কিন্তু সুযোগ কাজে লাগাইনি, এবং ঢাকায় আজকে যা হলো, অন্যান্য বিষয়ে আরও পরে বিস্তারিত আলোচনায় যাব, সনদ, গণভোট, এইগুলো বিষয় নিয়ে, কিন্তু এই যে ঢাকায় আজকে যা হলো, মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে আওয়ামী লীগ ধীরে ধীরে একটি জঙ্গিবাদী সংগঠনের দিকেই যে কার্যকলাপ সেই, এবং এই যে প্রশ্ন যে এই সব বাস্তবতায় সরকার আসলে কি করছে বা যে ভূমিকা রাখছে, যা যা উদ্যোগ নিচ্ছে, সেগুলো আসলে সন্তোষজনক কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যেটা বলি যে ঢাকায় আজকে যা হচ্ছে বা হয়েছে, যেভাবে আপনার বিষয়টাকে হাইলাইট করছেন, এটাকে খুব বড় করে দেখার কিছু নাই, দরকার নেই এটা তো। এবং মানে এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিজেদের কামব্যাক করার একটা জানান দিচ্ছে, না, বিষয়টা এরকম না। আওয়ামী লীগ সে যে কি, সে যে শুধু ফ্যাসিস্ট শব্দটা এখন একেবারে তো এমনভাবে ব্যবহৃত হয়েছে, এটাকে আমি সোজা কথা, এটা একটা গণবিরোধী সংগঠন, স্ট্রেট বাংলায় যদি একদম গণবিরোধী সংগঠন। এটা একটা লুটেরা সংগঠন। মানুষের ভাগ্য, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন সব লুট করেছে এই আওয়ামী লীগ। এবং সেটা মানে 24 সালে তার পতনের না, মানে শেষ না, একেবারে স্বাধীনতার পর থেকে মানুষের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্নগুলো লুট করা শুরু করেছে এই দলটি। তো যাই হোক, একবার তো মাপসাপ চেয়ে অনেক প্রায় 21 বছর পরে তারা ক্ষমতায় ফিরেছিল। বিষয়টা তাদের কাছে ক্ষমতায় ফিরেছিল। তারপরে ক্ষমতায় ফেরার পর তাদের চেহারা তো আস্তে আস্তে তারা দেখেছে, তো কোনো সন্দেহ নেই। আর গত 15 বছর তারা যেভাবে তারা মানে দেশটা তো চালানো না, দেশটাকে যেভাবে ব্যবহার করছে নিজেদের সম্পদ, বৈভব, ক্ষমতাকে ভোগ করার জন্য, এটার জন্য তারা, আমি আওয়ামী লীগের আমলে বহুবার বলেছি তাদের নেতাদের সামনে রেখে, লাইভ প্রোগ্রামে বলেছি, পরবর্তী 96 বছরেও তাদের কামব্যাক করার কোনো সুযোগ নাই। 134 জন শিশুর জীবন দানের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কতটা ভূমিকা রাখতে পারবে, কতটা বাস্তবমুখী হতে পারবে, কতটা সামনে অগ্রসর হতে পারবে, তার উপরে নির্ভর করবে বটে। বাট তার মানে এই নয় সেই ব্যর্থতা থেকে আওয়ামী লীগের কামব্যাক করার কোনো সুযোগ নাই। এটা আমি খুব স্পষ্টভাবে বুঝি। 2-4টা বাছে আগুন লাগানো, 8-10টা ককটেল ফাটানো, সেটা গ্রামীণ ব্যাংকের সামনেও, আর ফরিদ ইয়াসমিনের, মানে উপদেষ্টা ফরিদ ইয়াসমিনের কথা বলছি, তার ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে হোক, ফরিদা আক্তার, দুঃখিত। তো এগুলোর মধ্য দিয়ে মানুষের কাছে তারা নতুন করে তাদের যে পরিচয়টা তারা জানান দিচ্ছে, ওটা একটা ডাকাত সংগঠন, একটা মনস্টার, এই দৈত্যটা আবার নড়াচড়া দেওয়ার চেষ্টা করছে। সুতরাং এই দৈত্যটার নড়াচড়ার ক্ষেত্রে বাংলাদেশের সকল মানুষ যেভাবে 24 ঐক্যবদ্ধ হয়েছে, বিভিন্ন গত 17-18 বছর ধরে যেভাবে ঐক্যবদ্ধ ছিল, মোটা দাগে এক জায়গায় সবাই আসছে। সে জায়গায় তো বলা হয় যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন না, অন্য সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকে না, তখন এই দৈত্যটা নাড়াচাড়ার সুযোগ বেশি পায়। ঐক্যবদ্ধ তো থাকতেই হবে। আমি যেটা বলি, জামাত এবং বিএনপির মধ্যে বা অপর সংগঠনগুলোর মধ্যে এখন যে মানে কথার যুদ্ধ হচ্ছে, বা যুদ্ধ বলবো না, মানে কথার বিতর্ক হচ্ছে, যুদ্ধ শব্দটা আমি ইনফ্যাক্ট আমি উইথড্র করতে চাই, কথার বিতর্ক হচ্ছে, এটাকে খুব সিরিয়াসলি নেয়ার বিষয় নয়। আপনি দেখবেন যুদ্ধের মধ্যে কেউ বক্তা আছেন, তারা যখন বক্তৃতা করেন তখন তারা গলার রক ঠক ফুলিয়ে এমনভাবে হাত নাড়িয়ে ঠাড়িয়ে এভাবে মানে বক্তৃতা করেন, মানে ওইটাই যদি বাংলাদেশ হতো, আর ওইটাই যদি রাজনীতি হতো, তাহলে তো ভোটের প্যাটার্ন, চরিত্র অনেক কিছু বদলে যেত। ইনফ্যাক্ট সেটা বাংলাদেশ না, সেটা বাংলাদেশের মানুষ নেয় না, গ্রহণ করে না। জামাতের সাথে বিএনপির মানে অর্থাৎ যেই জায়গাটা পার্থক্য, ভোট নিয়ে তো তারাও বলেছে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন না চাওয়ার বেলায় তো মানে আমি কোনো ভিন্ন অবস্থান দেখি না। নির্বাচনী জায়গাগুলো আমি একটু আসছি,
গণভোটের ব্যাপারে গণভোট নির্বাচন নিয়ে পরে আবার বিস্তারিত ঠিক আছে, পরে আলাপ করবেন। মানবাধিকার কর্মী, এটা আমি মনে করি স্টিল এটা রিজলভ যোগ্য, এটা আলোচনা চলতে হবে, আলোচনার মধ্যে দিয়েই মানে রাজনৈতিক দলগুলো তারা কাছাকাছি চলে আসবে। মানবাধিকার কর্মী নূর খান, এই যে আওয়ামী লীগের কামব্যাক করার চেষ্টা, এই বাস্তবতায় আজকে ঢাকায় দিনভর যা হলো এবং সরকারের প্রস্তুতি বলছে যে 13 নভেম্বর ঘিরে সরকারের যে প্রস্তুতি, সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমি যে বিষয়টা বলছিলাম আমাদের আজকের বিষয়টা হচ্ছে জনমনে নানামুখী শঙ্কা, কি করা উচিত সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা। দেখেন, আজকে ঢাকা শহরে যে ঘটনাগুলো ঘটছে এটাকে খুব গুরুত্ব দেওয়ার আমি প্রয়োজনীয়তা দেখি না। তবে হ্যাঁ, আওয়ামী লীগ তো ফিরে আসার চেষ্টা করবেই। আপনি হলে কি করতেন, অন্যরা কি করেছে বিগত দিনে, ফিরে আসার চেষ্টাই করে। এটা করাটাই স্বাভাবিক একটা রাজনৈতিক দলের। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি সব কিছু উপড়িয়ে ফেলেছেন, এটা ভাবার কোনো কারণ নাই। দ্বিতীয় যে আমি আবারও বলি, আজকের মানে গতকালকের যে ঘটনা, সেই ঘটনাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি না। যে বিষয়টি জনগণের ভিতরে আসছে, জনমনে যে একটা শঙ্কা দেখা দিচ্ছে, বিষয়টা হচ্ছে ওখানে। এই শঙ্কাটি কি শুধু একদিনের ঘটনায় হয়েছে? না, এই শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে গত 12-13 মাস ধরে বা 14 মাস ধরে। কারণ মানুষ তো এই গণঅভ্যুত্থানের পরে একটা আবহাওয়া চিন্তা করেছিল যে পরিবেশটা এরকম হবে, সেই জায়গায় তো আমরা আসলে যেতে পারি। আজকে যে বিষয়গুলি নিয়ে খুবই ছোট ছোট বলতে পারেন, কিন্তু দেখেন তো আপনারা শুধু বিএনপি আর আওয়ামী লীগ মানে বিএনপি আর জামাতকে নিয়ে বিবেচনায় আনছেন আর আওয়ামী লীগকে একটা অপশক্তি হিসেবে চিন্তা করছেন। এর বাইরে কি আর কোনো শক্তি নেই? অদৃশ্য কিছু শক্তি কিন্তু কাজ করছে। আমরা তো দেখি অনেক ঘটনা ঘটছে যেটা দেশের রাজনীতিবিদরা জানেন না, বাইরের থেকে ফতোয়া জারি হয়, সাথে সাথে ঘটনা ঘটে যায়। সুতরাং এইটাকেও আপনি একেবারে হিসাবের বাইরে রাখবেন না, এটাই আশা করি। তো যে জায়গাটা হচ্ছে যে মানুষের মনে শঙ্কার জায়গাটা কেন তৈরি হলো, মানুষ যখন দেখেন যে যত কথা বলেন, আমি একটা জায়গা খুব স্পষ্ট, হ্যাঁ মানুষের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেটাকে আমরা 5 তারিখের আগে দৃশ্যমান করতে পারিনি। রাজনৈতিক নেতৃত্ব যারা দিয়েছেন তারা তো সামনে আসেননি, আর ছাত্র নেতৃত্ব যারা ছিলেন তারাও ওইটাকে দৃশ্যমান করতে পারেননি। কিন্তু দেখা গেছে যে সরকার গঠনের পরপর এই দাবিগুলো সামনে চলে আসছে। আসলে হয়ে গেছে কি, জনগণের ক্ষোভের জায়গা থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করা, উৎখাত করা। ঘটনাটা ঘটেছে এখানে। আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যাওয়া। এখন ভাই, আমি তো এককালে বাম রাজনীতি করছি, দেখছি যে প্রতিটি ক্ষেত্রে আমরা করতাম কি, একটা প্যাচ লাগানোর বুদ্ধি খুঁজে বের করতাম। এমন সমস্ত কথা বলে ফেলতাম যাতে ওইটা প্যাচ লাগে এবং আমার একটা সুযোগ হয়, মানে আমাদের করণীয় কিছু জায়গা থাকে। এইটা বলে তো মানে এইটা করে আসলে এই সময় যে একটা কঠিন দুর্যোগের মধ্য দিয়ে কিন্তু আমরা সময় পার করছি। আমরা কেউ এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারবো না যে আগামী 15 দিন পর রাজনৈতিক ফয়সালাটা কি হবে। মাঠে তো এখনো অনেক ধরনের কার্যক্রম চলছে। তার ভিতরে একটা বড় ঘটনা হচ্ছে ইলেকশনের দিন না ভোট হবে না আগের হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় অদৃশ্য শক্তিরা করে বেড়াচ্ছে, এটা কিন্তু দৃশ্যমান, এমন না যে বোঝা যায় না। এখন আপনি যদি নির্বাচনকে কোনো কারণে, নির্বাচনটাকে এখন মানুষের আকাঙ্ক্ষা যে ফেব্রুয়ারিতে হবে, সেটাকে যদি আপনি কোনো কারণে পিছিয়ে ফেলেন, তাহলে মহা দুর্যোগ কিন্তু সামনে। জি, আপনি তো দীর্ঘদিন দুর্যোগের কথাটা আমরা হয়তো কেউই প্রকাশ্যে বলতে চাচ্ছি না, কিন্তু দুর্যোগ কিন্তু সামনে আসছে। জি, এই যে এই রাজনৈতিক এই ঘটনা প্রবাহের মধ্যে যে শীর্ষ সন্ত্রাসীদের যে আবার মাথাচাড়া দিয়ে ওঠা, আজকে একটি ঘটনা ঘটেছে পুরান ঢাকায়, এই ঘটনাগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আসলে খুব স্বাভাবিক দুর্বল আছে, নাজুক। আইন শৃঙ্খলা বাহিনীগুলো নাজুক একটা অবস্থার মধ্যে আছে। ফলে আমাদের দেশের যারা সন্ত্রাসী, যারা একটা কঠিন সময়ে দমিত থাকে, কিন্তু একটু সুযোগ পেলেই লাভ দিয়ে বেরিয়ে আসে। এবং আজকের যে হত্যাকাণ্ডটা মানে গতকালকে সংগঠিত হলো, এটি কিন্তু ওই ধরনের সন্ত্রাসী গোষ্ঠী দ্বারাই সংগঠিত হয়েছে। এক গ্রুপ আর এক গ্রুপ বিরোধের দিয়েছে, বিরোধের জায়গা থেকে। এরা তখনই রাজপথে এই কাজগুলি করতে পারে, সাহস পায়, যখন জনগণের ভিতরে ঐক্যটা একটু দুর্বল হয়ে যায়, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্রোত গতিতে চলে, তখন তারা এই সুযোগগুলি নেয়। এবং সেইটারই বহিঃপ্রকাশ আমরা এই ধরনের দু একটি ঘটনায় দেখছি। কিন্তু রাজনৈতিক দামাদলে এটা কিন্তু বেড়ে যেতে পারে, কারণ যখন রাজনৈতিক দল স্বাভাবিক অবস্থায় থাকবে না,
তখন তারা আবার দেখা যাবে এদের সাথে একটা যোগাযোগ, কারণ সামনে তো নির্বাচন। এবং আমরা দেখেছি চট্টগ্রামে একজন নামকরা সন্ত্রাসী একটা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিল বিএনপির, সেখানে সে হত্যাকাণ্ডের শিকার হয়। তার মানে হচ্ছে কি এরা এখন অন্ধকারের জায়গা থেকে দিনের আলোর জায়গায় চলে আসছে। এটা কোনো না কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় আসবে। যে সমস্ত রাজনৈতিক দল নীতিহীন রাজনীতির চর্চা করেন, সেখানেই তাদের পথ হয়ে যাবে। সেটা যদি চলতে থাকে তাহলে আবারও বলি ওই দুর্যোগের দিকেই কিন্তু আমরা ধাবিত হব। ডাক্তার জাহিদুর রহমান, আপনি শুরুতেই কিছুটা বলছিলেন যে ঠিক এই সময় জামাতের এই সমাবেশটা আসলে কতটা প্রয়োজন ছিল, সাথে একটু এভাবে যুক্ত করতে চাই। নূর খান বলছিলেন এবং রাজনীতির মাঠে আলাপটা আছে যে অদৃশ্য নানা শক্তি যখন কাজ করার চেষ্টা করছে, এই যে প্যাচ লাগানো নানা দিক থেকে নানা অপচেষ্টা চলছে, ঠিক সেই জায়গায় যখন অন্তর্বর্তী সরকার থেকে আলোচনার টেবিলে বসার আহ্বান, তখন জামাত সহ 8 দলের এই মাঠে নামাটা আসলে কতটা যৌক্তিক হলো? মানে এই মুহূর্তে মাঠে নামা যতটা সম্ভব এড়ানো দরকার, এটা জামাত বলে না। আমরা খেয়াল করেছি অনেক শিক্ষকদের সংগঠন তারা মাঠে নামছেন, মানে একের পর এক। সরকারকে দুর্বল যেহেতু পাওয়া গেছে, চাপ দিয়ে আপনি অনেক কিছু আদায় করে নিতে পারেন। মানে চাপ না দিলেও তো আদায় হচ্ছে না। এই সরকারকে চাপ দেবেন না। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, তাদের ব্যক্তি স্বার্থ আছে, গোষ্ঠী স্বার্থ আছে, এবং আমরা দেখতে চেয়েছিলাম নতুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিছুটা লেস পপুলিস্ট কথা বলবেন, কারণ তারা যখন মাঠে নামছেন তখন যে কোনো ধরনের একটা বাজে কিছু ঘটার সম্ভাবনা তৈরি হয়। আর এই সরকারকে আমরা এখন এই ধরনের সিদ্ধান্ত নিই, আমরা সেটা চাইও না। রাদার তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করা, যে তোমরা আমাদের দাবি মেনে নাও, সবাই তোমার ম্যানিফেস্টোতে আমার এটা রাখো, তুমি ক্ষমতায় আসলে এটা করবা। এটা করা উচিত ছিল, কিন্তু ওই যে দুর্বলকে চাপ দেওয়া। জামাতও একই পথে গেল। এখন ওই যে বললাম সমস্যাটা কোন জায়গায়, আপনি যখন মনে করছেন সরকারকে চাপ দিয়ে আপনার কিছু দাবি আছে সেগুলো আপনি মানাতে পারবেন, তো জামাতের চাইতে বেশি চাপ প্রয়োগ করার ক্ষমতা বিএনপির আছে। তো আর ওই যে বলেছি, যখন আপনি যত বেশি মাঠে থাকছেন, মাঠে থাকা মানে কিন্তু এই যে আমরা অলরেডি দেখলাম যে কিছু ঘটনা ঘটলো জামাতের সমাবেশকে কেন্দ্র করে, এই ধরনের কিছু না হতে পারে, আমরা বলতে পারি না, হয়ে যেতে পারে। প্লাস 13 তারিখ যখন আওয়ামী লীগ তার ঘোষণা দিয়েছে, সেই জন্য জামাত কিন্তু এটা, আওয়ামী লীগ কিন্তু পরে ঘোষণা দিয়েছে, জামাত আর একটু আগে বলেছে। জামাত কিন্তু এটা শিফট করতে পারতো। এটা এমন কিছু না যে আপনাকে এখনই করে ফেলতে হবে। হয়তো তারা বলবে যে সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আমাকে এখনই করতে হবে, কিন্তু আবারও বলছি এটা দরকারই ছিল না। সরকারের সাথে আলোচনা, কথাবার্তা সবই হচ্ছে, আমরা পত্রপত্রিকায় দেখছি। আসলে জামাত যেটা আমার ধারণা, সেটা প্রভোকেশন, যে এটা তারা এটা করছেন, বিএনপিও নামক বা কেউ এই পরিস্থিতি তৈরি করতে চাইছে যে মাঠে বিবাদমান বা প্রতিদ্বন্দ্বিতা করছে যে দলগুলো, তারা মাঠে নেমে যাক। জামাত তো এটাও বলছে সাথে যে তারা বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছিল, তারা সাড়া দেয়নি, মানে এই ধরনের কথা। জামাতের আলোচনায় বিএনপি সাড়া দেওয়ার কথা না, যদিও জামাত এটাও বলেছে, এটা বিএনপি সুযোগটা নিলেও নিতে পারতো, যে বিএনপি যদি ডাকে তাহলেও যাব। জামাত যদি নিজে ডাকে, সেইটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জামাত একদম হোস্ট হচ্ছে, আমি সমস্যার সমাধান করছি, এটা আসলে নিতে পারবো না। আমরা যতই বলি দেশের স্বার্থে এটা করা উচিত, ওটা করা উচিত, এটা উচিত, কিন্তু উচিত কাজ আমরা সবসময় করি না। এগুলো কতগুলো বেসিক রিয়ালিটি আছে, এগুলো গ্লোবাল স্ট্যান্ডার্ডে এই ধরনের ঘটনার অনেক উদাহরণ দিতে পারবো। সো এটা আসলে হওয়ার কথা ছিল না। আর আমি এমনি একটা জিনিস মনে করি, বিএনপি হয়তো এটা ভেবেছে যে 7 দিন আমরা বসে বসে কী করবো, কারণ বিএনপির যে দাবি, বিএনপির এই দাবি জামাত মানবে না, জামাতের দাবি বিএনপি মানবে না, সুতরাং এই বসাটা আমি অর্থহীন মনে করি। সেই জন্য সরকারের একটু ইনিশিয়েটিভ নেওয়া দরকার ছিল, এবং তবে সরকার যাতে আরবিট্রারিলি কিছু চাপিয়ে না দেয়। আমরা পত্রপত্রিকায় যেভাবে দেখছি, এটা বিজ্ঞপ্তির মতো করে দিয়ে দিতে পারে, আমার মনে হয় না এটা ঠিক হবে। অন্তত আরেকটা রাউন্ড, আমি প্রত্যেকটা জায়গায় বলছি, সরকারকে বসে অন্তত সিদ্ধান্তটা পার্সোনালি জানানো। আমি বলছি না নেগোশিয়েট করা, যে তোমরা পারো নাই, এই করছি, আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি। তারা স্বয়ং প্রধান উপদেষ্টার মুখ থেকে এটা শুনে আসুক। সেই জায়গায় কালকে জামাতের যে সমাবেশ, সরকারকে আরো কিছুটা চাপে ফেলবে কিনা? আমি মনে করি না সরকারকে চাপ ফেলবে না। আবার তাও বলা যায় না, এই সরকার এত বেশি অ্যাপলিটিক্যাল সরকার, মানে ওনারা যদি এটা দেখে কাঁপাকাঁপি শুরু করেন তাহলে তো খুব স্বাভাবিক এটা হবে। যদি দেখা যায় এটার পরে যে সিদ্ধান্ত আসে, যদি বিএনপির মনে হয় এটা জামাতের পক্ষে গেছে, তো বিএনপির পর মাঠে নামবে যে আমি শোডাউন, কল্ড আমি এবার আমার শোডাউন দেখাই, আমি তো আরও বেশি শোডাউন দেখাতে পারি, সো শোডাউন করে টোরে আমি এটাকে আবার পাল্টে দেবো। সো এই ঘটনাগুলো পারস্পরিকভাবে ঘটতে থাকবে, এটাই হচ্ছে প্রবলেম। সরকার সিদ্ধান্ত যেটাই নিক, এখন যদি মনে হয় জামাতের কারণে, জামাতের এই জনসমাবেশের কারণে সেটা প্রভাবিত হয়েছে, এটা কিন্তু একটা খুবই ব্যাড প্রেসিডেন্স হয়ে থাকবে। জি, মুজিবুর রহমান মঞ্জু, যে এই সময় জামাতের এই সমাবেশ কতটা যৌক্তিক, দরকার ছিল কিনা, এবং এক ধরনের আলোচনায় জায়গায় এখন যদি চাপে পড়েও দেখা গেল সরকার কিছু নেয়, এবং তারপর আবার বিএনপি একটি বড় রাজনৈতিক দল, বিএনপিও যদি আবার রাজপথে নামে, তাহলে সেই আলোচনার টেবিলে এত মাস কি করলেন রাজনৈতিক দলগুলো?
একটা রাজনৈতিক দল কর্মসূচি দিবে, এটা তো তার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক মনে করেই তো সে দিয়েছে, তাই না? আমরা তো যেটা মনে করছি যে একটা আলোচনা চলছে, আমরা বলি না যে আমি তোমাকে একটা ঘুষি মেরে নাক ফাটা ফেলবো, তো আরেকজন বলবো যে আমার হাত কি নাই নাকি, তার মানে কি আমিও তো চাইলে তোমার ঘুষি দিয়ে নাক ফাটাইতে পারি। অর্থাৎ আমি যদি সমাবেশ করি, বাংলাদেশে ধরেন বড় সমাবেশ করার সক্ষমতা অন্তত 5-7টা দলের আছে, ঠিক আছে? বিএনপিরও একটা 5-10 লাখ লোক ঢাকা শহরের সমাবেশ করার সক্ষমতা আছে। যাদের এই 5-10 লাখ লোক জড়ো করার সক্ষমতা আছে, তাদের কিন্তু একটা নির্বাচন আদায়ের সক্ষমতা আমরা দেখি নাই। তাদের কিন্তু তাদের নেতাদের ফাঁসি ঠেকানোর সক্ষমতা আমরা দেখি নাই। তাদের নেতাদেরকে মানে খালেদা জিয়াকে আপনার আটকে রাখা হয়েছে, ওনাকে ঢাকা শহরের মাঝখান দিয়ে নিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে ঠেকানোর সক্ষমতা আমরা দেখি নাই। জামাতের অফিস মাসের পর মাস, বছরের পর বছর বন্ধ করে রাখা হয়েছে, সেই অফিস খোলার জন্য কিন্তু 5 লাখ 10 লাখ লোক এসে খোলার সক্ষমতা আমরা দেখি নাই। আমি সক্ষমতা না, আমি বোঝাতে চাচ্ছি যে আপনার এই শোডাউন আপনি আজকে করতে পারছেন রে ভাই, এই ইউনুসকে আপনি দেখাইতে পারতেছেন, হাসিনারা তো সেটা দেখায় কাবু করতে পারেন নাই। তো এটা আমরা এখন সুযোগ পেয়েছি বলে আমাদের বাহুবল, আমাদের লোকবল আমরা দেখাচ্ছি, কিন্তু বাস্তবে দাঁড়াচ্ছে এটা নাথিং নিউ, এটাতে কিছু আসে যায় না। ঢাকা শহরে একদিন 20 লাখ লোক সমবেত হয়েছে, ওইটা মানে কিছুক্ষণ পরেই বা 2 দিন পরেই মানুষের মধ্যে আবার সেটা আরেকটা নতুন ইস্যু আসবে, মানুষ ওই ইস্যুটাকেই গুরুত্ব হিসেবে দেখবে। তো আমি যেটা মনে করি যে এই যে সরকারকে চাপ দেওয়ার যে প্রবণতাটা তৈরি হয়েছে, এটাতে কিন্তু সরকারের দায় আছে। কারণ আপনি প্রথম থেকেই চাপটা নেয়ার এবং দেওয়ার পথটা তৈরি করে দিয়েছেন। আপনি প্রথমে যদি আপার হ্যান্ড নিয়ে নিতেন, তাহলে পলিটিক্যাল পার্টিগুলোকে আপনি উল্টা চাপে ফেলতে পারতেন। প্রফেসর ইউনুসকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি পিপলের জন্য কিছু একটা করেন, ঠিক আছে? আপনি দেখেন আমরা যত সংস্কারের আলোচনা করছি, আমরা যত সাংবিধানিক সংস্কারের আলোচনা করছি, ওই অর্থে পিপল কিন্তু মনে করছে যে আমার তো এখানে কোনো স্টেক নাই, আমার দ্রব্যমূল্য নাই, আমার জ্যাম কমছে না, আমার দুর্নীতি, আমার এখনও ঘুষ দিতে হচ্ছে, আমার এখনও নানা ধরনের মানে ওই যে বলছি না জননিরাপত্তার সংকট আছে। পিপলের কাছে মানে আমরা যারা বিএনপি জামাত বা রাজনীতি করি, আমরা কিন্তু অনেক ভালো আছি এই সময়ে, কারণ আমরা তো একসময় ঘরে ঘুমাতে পারি নাই, আমরা আমাদের মনের কথা খুলে বলতে পারি নাই, আমরা আপনাদের টক শোতে আসা নিষিদ্ধ ছিল আমাদের জন্য খুব ভালো। কিন্তু যেই লোকটা রাজনীতি করতো না, সে আওয়ামী লীগ আমলেও তাকে বেশি দামে খাদ্য কিনতে হয়েছে, এখনও তাকে কিনতে হচ্ছে। যে জ্যামে ছিল এখনও সে তাকে জ্যামে থাকতে হচ্ছে। সো আমি প্রফেসর ইউনুসকে বলেছিলাম যে আপনি পিপলের জন্য কিছু করেন, তাহলে পিপল অন্তত আপনার পক্ষে থাকবে। আপনার যেমন আপনি দেখেন কিছুদিন আগে আমরা শুনতাম যে লোকেরা ঈদের নামাজে বা বিভিন্ন জায়গায় বলতো যে প্রফেসর ইউনুসকে আরও 5 বছরের জন্য চাই। এই জাহেদ ভাইয়ের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। জাহেদ ভাইকে আমি বলছি যে এটা ইন্টেনশনাল কিছু না, ওনারা কিন্তু এটাকে ইন্টেনশনাল বলে বারবার আমার সাথে ঝগড়াও করেছেন অনেকবার। এখন নিশ্চয়ই একটু লজ্জিত হবেন, কারণ আমরা বলেছি এটা একটা আমাদের দেশের মানুষের ফেনোমেনা। এখন আপনি দিবেন, ডক্টর ইউনুসকে কেউ বলে যে 5 বছর থাকছে না তো, এখন প্রফেসর ইউনুস কাউকে পয়সা দিয়ে খাওয়াইলেও কেউ বলবে না। আমাদের দেশের মানুষ ওই যে একটা ঈদে ভালো শান্তি মতো বাড়ি যাইতে পারছে, ওইটা নিয়ে খুব খুশি। তারপরে আপনার এই যে ধরেন হজের সময় এবারে কোনো ঝামেলা হয় নাই, টিকিট যাওয়া নিয়ে লোকেরা তারা খুশি। হ্যাঁ, খরচও কমছে, ইলেকট্রিসিটির মানে ওই অর্থে লোডশেডিং কিন্তু পুরো গরমকাল আমরা দেখলাম যে লোডশেডিং আমরা খুব ভালো ছিলাম। ডক্টর ইউনুসের যে অ্যাচিভমেন্ট নাই তা না, মানে অ্যাচিভমেন্টটা কেন নাই সেটা হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক সরকার থাকলে হয় গিয়ে এই সমস্ত জায়গায় দুর্নীতিগুলো হয়। এখানে ম্যাসিভ দুর্নীতি হয় নাই, এখানে 2-4 জনের ব্যাপারে নানা অভিযোগ এসেছে, কিন্তু বেশিরভাগ উপদেষ্টাদের ব্যাপারে বলা হয়েছে যে ওনারা এফিসিয়েন্সি কম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওনারা যে একদম দুর্নীতিবাজ, পুকুর চুরি করতেছেন, আত্মীয়দেরকে এনে ভরাই ফেলছেন, এই ধরনের কিছু নাই। যেটা আমি একমত ডাক্তার জাহেদের সাথে যে পলিটিক্যাল গভর্নমেন্ট হওয়ার কারণেই প্রফেসর ইউনুস তো এটা পাবলিকলি বলেছেন যে আমরা তো এই কাজের লোক না। তো এই কাজের লোক না এরকম লোককে আমরা এখানে বসিয়েছি, দায়টা আমাদের উপর আসে। আবার একটা দায়ও আসে, আপনি এই কাজের লোক না ঠিক আছে, কিন্তু আপনি তো এই কাজের লোকের হায়ার করে এটাকে ভালোভাবে চালাইতে পারেন, ঠিক না? আমাদের রাজনৈতিক দলগুলোকে কি হয়, একজন নেতাকে এনে দেখা যায় একটা মন্ত্রণালয় বসিয়ে দেওয়া হয়। প্রফেসর ধরুন খন্দকার মোশাররফ সাহেব স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, উনি তো স্বাস্থ্যের লোক না, উনি প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, তো উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন না। তো এইভাবে আমি যেটা বলছি যে এই ধরনের যারা দায়িত্বে থাকেন, আপনি রাজনীতি বুঝেন না, রাজনীতি করেন না, ঠিক আছে, কিন্তু যখন আপনি একটা দায়িত্বে পান তখন আপনাকে সেটার জন্য দায়বদ্ধতা তৈরি করতে হয়। প্রফেসর ইউনুসের ফেইলিউরটা হচ্ছে এই জায়গায়, উনি এই দায়টা সেভাবে গ্রহণ করেন নাই। উনি মনে করছেন বা আপনারা মিলাটিলে আসেন তাহলে আমরা করব। আরে আমাদের এই রাজনীতিবিদরা মিলে নাকি? জেলখানায় গেলে একসাথে মিলে,
ক্ষমতার চেয়ার বসাতে গেলে ওই যে ওই লোকের মতো হবে যায়, ওই যে কে বলে না যে মানে আপনি ওর আমার নাক কাটলে যদি ওর যাত্রা ভঙ্গ হয় আমার নাকটা কাটা দেন, তারপর ওর যাত্রাটা ভঙ্গ হয়, যেটা উনি বলছেন। আমাদের পলিটিক্যাল পার্টির কালচার তো সেটা। কালচার চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করছি, আমরা লড়াই করছি, আমরা বলে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের একটা বিরাট অপরচুনিটি। প্রফেসর ইউনূস কিন্তু বারবার বলেছেন সুযোগ সুযোগ, কিন্তু সুযোগটা উনি আমাদের দিকে ঠেলে দিচ্ছেন। বারবার বলছেন যে আপনারা কাজে লাগান। উনি নিজে মানে ডিসাইসিভ রোল প্লে করেন নাই, এখন ওনার লাস্ট টাইম। এবারে যদি এখন ওনাকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, ওনার হয়তো জামাত মনক্ষুণ্ণ হতে হবে অথবা বিএনপি মনক্ষুণ্ণ হবে, কিন্তু ওনাকে ডিসাইসিভ হতে হবে এই জায়গায় এসে। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে আলোচনার টেবিলে সমস্যা সমাধানের কথা যখন বলা হচ্ছে, তখন এই যে 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের মঙ্গলবারের সমাবেশকে বিএনপি কি চোখে দেখছে? চাপ কিনা? অপ্রয়োজনীয় মনে করছি, কোনো দরকার ছিল না এটার জন্য। ওই মজিবুর মঞ্জু এই বিষয়টার গোটা বিষয়টার উত্তর তিনি দিয়েছেন। আমার মনে হয় বিষয়টার দ্বিরুক্তি করার কোনো দরকার নেই। আমি শুধুমাত্র বলতে চাচ্ছি, বর্তমান যে সরকারটি গোড়া থেকে শপথ নেওয়ার দিন থেকে একটা দুর্বল সরকার। এই দুর্বল সরকারটির প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে, আমাদের বন্ধু নুরুল কবির তার সম্পাদিত নিউজ পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেছিলেন যে খুব পরিকল্পনা করে উপদেষ্টা পরিষদ তিনি সাজাতে পারেননি, ফলে হাতের সামনে যাকে পেয়েছেন তাই নিয়ে চলেছেন। তো হাতের সামনে অনেক সময় অনেক কিছু নিয়েই চলতে, অনেক সময় ভাঙ্গা ফোন নিয়েও কথা বলতে, যেহেতু কাউকে সাথে যোগাযোগ করার জন্য আমার হাতে যদি মোবাইল না থাকে, তাহলে যদি কারো কাছে একটা ভাঙ্গা ফোনও থাকে, বলতে ভাই একটু ভাঙ্গা ফোন দিয়ে বাসায় একটা জরুরি খবর দিতে হবে, সেটা হলো বিশেষ ব্যাপার। কিন্তু ওই ভাঙ্গা ফোন নিয়ে সারা জীবন চলতে হবে, এটা তো কোনো মানে ছিল না। আমরা দেখলাম একটা ভাঙ্গা ফোন নিয়ে ইউনূস সাহেব এই প্রায় 16 মাস পার করে দিলেন। তার উপদেষ্টা পরিষদ ভেরি ইনএফেক্টিভ মোস্টলি। এর মধ্যে অনেকেই ডেলিভারি করতে পারেন না, পারফর্ম করতে পারেন না। এবং এরা যেটা বলেছেন, উনি ওনার উপদেষ্টা পরিষদ কেন ধরে নিলেন সমস্ত দফা দাবি শোনার দায়িত্ব তাদের এবং দফা দাবি পূরণ করার দায়িত্ব তাদের, কেন? তার সরকারের ভিত্তিটা কি? সংবিধানের 106। এটা তো একটা অ্যাডভাইজরি, মানে সুপ্রিম কোর্টের একটা অ্যাডভাইজরি জুরিসডিকশন, এর বেশি কিছু না। সেটা সেই ধরনের একটি সরকার পে স্কেল দেওয়া যাবে কিনা, শিক্ষকদের এটা করা যাবে কিনা, ওটা করা যাবে কিনা, এটা করা যাবে কিনা, এত দফা দাবি উনি শুনতে গেলেন কেন? উনি শুরুতেই তো বলতে পারতেন যে আমার সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা নির্বাচিত সরকারের কাছে এই দফা দাবিগুলো তাদের দলীয় নেতৃবৃন্দের কাছে স্মারকলিপির মতো দেন এবং তাদেরকে অনুরোধ করেন, যেটা উনি বলেছেন যে আপনারা আপনাদের পরবর্তী নির্বাচনী ইশতেহারে আমাদের বিষয়গুলো একটু বিবেচনা করবেন। হতে পারত, কিন্তু আমরা দেখলাম যে এই যে দীর্ঘ সময় যমুনা ঘেরাও, যমুনার সামনে অবস্থান নেওয়াটা, এই ধরনের পরিস্থিতি ওনার দুর্বল গভর্নমেন্ট প্রকারান্তর একটা ইনভাইট করেছেন, একটা পরিস্থিতি তৈরি করেছেন। আজকে জামাত যে প্রোগ্রামটি করতে যাচ্ছে সেটার জন্য এই সরকার অনেকটা দায়ী। বিএনপি জামাতের যে ভিন্নতর অবস্থান সেটার জন্য এই সরকার দায়ী। এই সরকারের যে জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে সরকার বলতে জাতীয় ঐক্যমত্য কমিশন জাতীয়ভাবে যেটা গঠন করা হলো, সেটা প্রধানত প্রফেসর মোহাম্মদ ইউনূস। সেখানে যা কিছু আলোচনা হয়নি, যা কিছু অ্যাগ্রিড না, এমন বিষয়বস্তু আপনার এটার মধ্যে ঢুকিয়ে সেটা প্রকাশ করার কি দরকার ছিল? উনি শুরুতেই যেটা বলেন, যে কথাটি এখন বললেন যে পলিটিক্যাল পার্টিস তারা এটা সেটেল করবে, ইয়েস, এটাই তো হওয়ার কথা। উনি বলে দিতে পারতেন যে আপনারা যারা বসেছিলেন আলোচনা করতে বিভিন্ন সময়, আপনারা আপনাদের ইস্যুগুলো, 7 দিন দিলেন। 7 দিন ঝামেলাটা বাদে দিয়ে 7 দিন দিলেন কেন? 1, 2 নম্বর হচ্ছে ওনার সরকারের টার্মস অফ রেফারেন্স কি? অফকোর্স মানে লিখিত ওনার সরকারের কোনো টার্মস অফ রেফারেন্স নেই। সারা পৃথিবীতে অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়। উনি বলতে পারতেন যে পলিটিক্যাল পার্টিস তারা কি করবেন, নিজেদের প্রতিশ্রুতি আগামী দিনে তারা কি করবেন এটা তারা বলতে পারেন, এবং বলতে পারতেন 3 মাস 6 মাসের মধ্যে আমি নির্বাচন দিয়ে দেবো। তাহলে আজকে যে জটিলতা, নির্বাচন হবে কি হবে না, অমুক কিনা তমুক কিনা, সময় মতো হবে কি, নানাবিধ কথাবার্তা যেগুলো আসছে সেগুলো পল্লবিত হওয়ার স্পেসটা তো এই সরকার দিয়েছে, এতে তো কোনো সন্দেহ নাই। এখন প্রশ্ন উঠেছে জামাত, আপনি বোধহয় বলেছিলেন যে জামাত ডাকলে বিএনপি যাবে কেন, বিএনপি ডাকলে জামাত যাবে কেন? এটা কি 2 দলের ইজারা নেওয়ার ব্যাপার নাকি? আসলে তো বিষয়টা তা না।
রাজনৈতিক দলগুলো সবাই এই এবি পার্টির মুজিবুর মঞ্জুর আছেন, অন্যরা আছেন, যারা যারা স্টেক হোল্ডার্স, যারা এই জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে এবং পুরো আলোচনার অংশ সবারই দায় আছে। বলতে পারতেন এখানে উদ্যোগ তো হ্যাঁ ইয়েস, আবারও করে মডারেট করার জন্য সরকার উনি যেটা বলেন আরও 1 দফা 2 দফা সময় নেওয়া যেতে পারতো, এটা ক্লোজ করে দেওয়ার দরকার ছিল না। ক্লোজ করে দেওয়ার অর্থটা কি? যে আপনি এটা চাপিয়ে দেবেন। এখন ঘটনাটা যদি বিএনপির পক্ষে যায় কথার কথা, তাহলে জামাত বলবে বা অন্যরা বলবে যে সরকার বিএনপির প্রতি বায়াসড হয়েছে, অথবা জামাতের আগামীকালকেই তো সভা নাকি, হ্যাঁ, তো সেখানে দেখা গেল যে ওটার আউটকাম হিসেবে তাদের বক্তব্যের কারণে দেখা গেল একটা ডিসিশন আসলো। আমরা কি বলবো? আমরা কি বলবো যে আপনি ওই মানে এই সমাবেশের চাপ বা মানে সমাবেশের জনগণের চাপ দেখে আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন? সার্টেনলি তো আমরা আরেকটা বড় চাপ দেওয়ার চেষ্টা করবো। এই চাপ এবং চাপাচাপি যদি চলতে থাকে তাহলে মানুষের মধ্যে তো আরও আশঙ্কা বাড়বে, আরও আতঙ্ক বাড়বে। মনে রাখতে হবে এই পরিবর্তন 24-এর গণঅভ্যুত্থান, শেখ হাসিনা যেমন মানে পালাতে বাধ্য হয়েছে, আমার যারা শেখ হাসিনার অনির্বাচিত সরকারকে বছরের পর বছর যারা রেখেছে, যারা কোনোদিন 15 বছরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেন নাই, যারা কখনো বলেন নাই যে জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রতিফলিত হওয়ার মতো একটা নির্বাচন হতে হবে, একটা গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার যে বিষয়টা হাসিনার গোটা টার্মে ভারত কোনোদিন উচ্চারণ করে নাই, তার এখন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, স্বচ্ছ নির্বাচন, কত ধরনের ভালো ভালো কথাবার্তা বলেন। এই কথাগুলো তো আমরা বলেছিলাম গত 15 বছরে যে আপনাদের দেশে যেরকম একটা নির্বাচন হয়, আমার দেশের জনগণকে ওরকম একটা নির্বাচন প্রত্যক্ষ করার তাদের অধিকার অনুযায়ী তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগটা দিন, বাধা সৃষ্টি করবেন না। সুতরাং এই যে সোনার ডিম পেত আওয়ামী লীগ থাকলে, এত সুযোগ সুবিধা পেত, তারা কি চাবে নাকি? তারা কি চাবে যে বাংলাদেশে একটা মানে সত্যিকার অর্থে জনগণ নির্বাচিত সরকার আসুক? জনগণের সত্যিকার অর্থে একটা নির্বাচিত সরকার আসলে আওয়ামী লীগ যে বাইরে সিটকে পড়ে থাকবে আরও অ্যাটলিস্ট আরও 5 বছরের জন্য, সেটা তো মোটামুটি ডিসাইডেড হবে। তো সুতরাং এটা তো নিশ্চয়ই ঝামেলা পাকাতে চেষ্টা করবে। আপনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তো বোধহয় রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আমাদের প্রধান উপদেষ্টার মানে তার উপদেষ্টা পরিষদের পারফরমেন্স নিয়ে আমাদের সমালোচনা থাকতে পারে, কিন্তু সোলং প্রফেসর মোহাম্মদ ইউনূস আমাদের গভর্নমেন্টকে হেড করেন, সরকারের প্রধান, এই দেশের সরকারের প্রধান, তখন তো রাজনাথ সিং বা কোনো সিং আর কারোর কোনো সমালোচনা তো আমরা বরদাস্ত করবো না, এটা মেনে নেব না, সোজা কথা, খুব পরিষ্কার। সুতরাং নানাবিধ যে ঝামেলাগুলো আছে সেই ঝামেলাগুলো রাজনৈতিক দলগুলো বোঝেন না। আমি মুজিবুর রহমান মঞ্জুর বক্তব্যের সাথে ভেরি মাচ একমত যে আমরা আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত সরকার, একটা দানব সরকারের পাল্লায় পড়ে আমাদের কার কী সামর্থ্য ছিল সেটা আমরা কতদূর ডেমনস্ট্রেট করতে সক্ষম হয়েছিলাম সেটা আমরাও জানি। তা আজকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারটা দেখে এখন যদি মনে করি যেন জনগণ দেখি এটা করবো ওটা করবো, বেশি দেখাদেখি করতে গেলে যেটা হয় কি খুব ঝামেলা হয়। আমি একটু মানে 30 সেকেন্ডস একটা ছোট গল্প বলার লোভ সম্পর্কে আগে একবার বলছিলাম, কেন আমার মনে নাই, বলেন আবার শুনি, আবার বলবো। আচ্ছা ঠিক আছে, অনুমতি যখন দিলেন বলা যায়। সেটা হচ্ছে একজন কৃষকের একটা দেশি গরু ছিল, তো দেশি গরুটা 2 লিটার 3 লিটারের মতো দুধ দেয়, কিন্তু ওনার তখন উনি কল্পনা করলেন একজন বউ তাকে 1 গ্লাস দুধ গরম করে খেতে বললেন। তো উনি বলে দেখো দুধ খেয়ে লাভটা পরে অনেক বেশি করে খাওয়া যাবে। বলে এখন কি করবা? বলে তুমি দুধ জাল দিয়ে ঘি বানাবা, ঘি জমতে জমতে অনেক ঘি হবে, তখন আরও গরু কিনবো, ওই গরু দুধ দেবে, আরও গরু কিনবো, মানে ঘি বানাবো, আরও কিনবো, আরও ঘি বানাবো, আরও ঘি বানাবো, বানাতে বানাতে কল্পনা মানে সে কিন্তু মানে ক্লান্ত হয়ে আছে। তার ওই যে কী বলে কৃষকের যে একটা লাঠি থাকে, মানে হালের লাঠি থাকে, ওটা নিয়ে বসে আছে, ঘামাচ্ছে আর একটু মানে প্রশান্তির চেষ্টা করছে। তো ইন দ্য মিন টাইম তার কল্পনা হচ্ছে তার অনেক গরু হয়ে গেছে, অনেক গরুতে লক্ষ লক্ষ টন দুধ দেওয়া শুরু করেছে এবং বিরাট ফ্যাক্টরিও গেছে, ঘি হচ্ছে এবং এই ঘি বিক্রি ঠিক করে দেন পুরা গোটা গ্রাম, পুরা ইউনিয়ন, থানা, পুরো রাজ্যই কিনে ফেলছেন। এখন উনি নিজেকে চিন্তা করতে আমি একটা জমিদার, একটা রাজা বাজা হয়ে গেছি, তা আমার বউকে রানী কল্পনা করছে। কল্পনা যে জানি এতগুলো কথা বললাম, লাগলো সামান্য মিনিট। তখন বউ এসে বললো ভাত খাইতে আসেন, তখন আমি বলবো নেই খায়েঙ্গে। তো নেই খায়েঙ্গে বলতে যেই না লাঠি উচ্চারণ উঁচু করছে, ওই যে বারান্দার সিকানা কি বলে, যেটার মধ্যে যে পাত্রের মধ্যে ঘি জমাচ্ছিল তার বউ, কয়েক চামচ ঘি হয়েছে মাত্র, ওই নেই খায়েঙ্গের চোটে লাঠির আঘাতে ওইটা ভেঙে পড়ছে এবং ওই কয়েক চামচ ঘি
ওই বারান্দার মাটিতে পড়ে গেছে। তখন কৃষক চিন্তা করলো যে নেই খাইঙ্গে বলতে যে ঘিও তো পড়ে গেছে, জামাত বা অন্যরা যদি বেশি নেই খাইঙ্গের দৃষ্টিভঙ্গি যদি কন্টিনিউ করে এবং সরকারকে যদি চাপে ফেলার চেষ্টা করে, অথবা যদি মনে করে দুঃস্বপ্ন দেখে ক্ষমতার দ্বার প্রান্তে চলে আসছি, অথবা বিএনপির বিরুদ্ধে বট বাহিনী লেলিয়ে দিয়ে বিএনপির সমালোচনা করে যদি মনে করে যে না জনগণের ভোট তাদের পক্ষে চলে আসবে এবং তারা মানে সরকার গঠন করবেন, তাহলে কিন্তু পরিস্থিতি নেই খাইঙ্গের মতো হতে পারে, পরে মাথায় হাত দিতে হইতে পারে। নূর খান, এই যে 15-16 বছরে সবগুলো এখন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সক্ষমতা আমরা দেখেছি, সেই বাস্তবতা এখন এই অন্তর্বর্তী সরকারকে চাপাচাপিতে জনমনের সংখ্যা দেখেন, আমরা গত 15-15.5 বছর যেমন রাজনৈতিক দলের সক্ষমতা ব্যর্থতা দেখেছি, পাশাপাশি বর্বরতা দেখেছি ফ্যাসিস্টদের। এটাও কিন্তু মনে রাখতে হবে। আমরা শুধু একভাবে সমালোচনা না করে বাস্তবতার সাথে মিলিয়ে সক্ষমতা বর্বরতার কারণেই তো রাখতে হবে। এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে 15-15.5 বছর কাটিয়েছে রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দল। তারপরে যে তারা ওই যে বললো না মঞ্জু ভাই যে ঘুমাইতে পারেনি, এখন তো ডাকছেন, তখন তো ডাকতেও পারেন নাই। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। 1 2 নম্বর হচ্ছে আসলে মঞ্জু ভাই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, রিকনসিলিয়েশনের বিষয়টা বারবার অবহেলিত হয়েছে, এখনও অবহেলিত হবে। এটাই স্বাভাবিক, কারণ আমাদের তো সমঝোতা করার স্পর্ধা নাই, আমি বলবো যে স্পর্ধা নাই, সাহস নাই, কারণ আমরা সমঝোতা মানে নিজেকে পরাজিত ভাবি। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা রাজনীতিতে। এখন মূল আলোচনায় আসি। আমরা যে আলোচনাগুলি করলাম, আমরা কি শুরুটা খেয়াল করেছি কেউ? 5 তারিখের পর শপথ অনুষ্ঠানে সবাইরে ডেকেছিল, তার মানে অনেককে ডেকেছিল, তারপর যে জিনিসটা দেখেছি কোনো রাজনৈতিক দলকে তো ডাকে নেই। খেয়াল করে দেখেন তো কতদিন পরে ডাকলো, আর ডাকার পরে আধা ঘন্টার বেশি কারো সময় দিছে আমার দেখাতে পারবেন? তার মানে কি শুরুর থেকেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য সংহতি তৈরি করার চেষ্টা তাদের করা উচিত ছিল, বা তাদের কথাগুলিকে মর্যাদার সাথে বিবেচনা করা দরকার ছিল, সেটা কিন্তু করেন নাই। বরং আমরা দেখেছি রাজনৈতিক দল যদি কোনো কথা বলেছেন, অনেক উপদেষ্টা সেটা সমালোচনা করেছেন, সেটার উপর আঘাত দিয়েছেন। এই কাজগুলি কিন্তু করেছেন। পরবর্তীতে যখন চেষ্টা করেছেন, সময় ভাই অনেক গড়ায় গেছে, তখন রাজনৈতিক দলগুলোর ভিতরে অনেক চলে আসছে, রাজনীতিতে নতুন নতুন মেরুকরণ শুরু হয়েছে। তো প্রথমে আমি বলবো ট্রেন যেটা মিস করার, সেটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মিসটা করেছেন। তারপরে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে দেখেন, এই যে এক ধরনের অনাস্থা চলে আসছে একে অপরের প্রতি, এটা তো কোনো দিনই একটা ভালো কিছু আমাদেরকে উপহার দেবে না। আমরা ভাবতে পারি যে এই জমায়েত করে কি হবে, ওই জমায়েত, রাজনৈতিক দল জমায়েত করবে, তো সেই জমায়েতের ভাষা বা সেই অঙ্গভঙ্গি সেটার জন্য মার্জিত থাকে, সেটার জন্য একের প্রতি অপরের সম্মানটা থাকে। একদম স্থবিরতায় জন্য আমরা ভর না করি যে আমরা এটা না হলে মানব না, এটা হইলে মানব, এই জায়গায় যেন আমরা না যাই। কারণ সবশেষে একটা কথাই বলা উচিত আমাদের, যে কোনোভাবে একটা সুষ্ঠু, যে কোনোভাবে বলছি কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দরকার। তা না হলে আমরা যদি ইনায় বিনায় নানান কিছু এই জায়গায় যোগ করি, তাহলে নির্বাচনটা পিছাতে বাধ্য। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না, কারণ এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা কাটিয়ে উঠেছে, এটা বলার সুযোগ নেই। সেনাবাহিনী মাঠে যেই অবয়ব নিয়ে থাকে সেই জায়গাটা আমরা দুর্বলতা দেখছি। তারপর মানুষের ভিতর নানান মত পথ দেখছি। তারপরে আবার একটা বিশেষ বিশেষ গোষ্ঠী তৈরি হয়ে গেছে সমাজে, যারা কখন কি করবে এটা বলা মুশকিল। শুধু যে আওয়ামী লীগের দিক থেকে বিপদ তা আমি মনে করি না, এর পাশাপাশি আরও ছোট ছোট গ্রুপ আছে, দলগুলোর মধ্যে তো সংঘাত শুরু হয়েছে। মানে সব কিছু মিলিয়ে দলগুলির ভিতরে সংঘাত, এমন কোনো দল নাই, মানে বিশেষ করে বড় যে দলগুলি সবার ভিতরে কম আর বেশি। বিএনপির ভিতর হয়তো 10টা ঘটনা ঘটছে, জামাতের ভিতর হয়তো 2টো ঘটনা ঘটছে, কিন্তু ঘটনা ঘটছে। তো এই জায়গার থেকে আপনি যদি সময় আরও বাড়ান, তাহলে তো আমি দেখছি যে চাঁদাবাজির পরিমাণও বাড়বে, মানুষ অতিষ্ঠ হবে এবং নির্বাচন একটা অনিশ্চিত জায়গায় চলে যাবে। আর যেই রাজনীতিতে সবচেয়ে ভয়াবহ যে দিকটা, যেই নতুন নতুন বয়ান, নতুন নতুন ভাষা আমরা দেখছি, আপনি মানে রাজনীতির সংস্কৃতিতে এই ধরনের গালাগালি, অনেক গালাগালি আমরা শুনেছি,
চামড়া দিয়ে জুতা বানাবো এইসব শুনেছি, কিন্তু এইবার যে ভয়াবহ গালিগুলি দেওয়া হচ্ছে সেটা ছোকরা মোকরা হোক আর যাই হোক দিচ্ছে তো, এই সাহস পাই কোথায়? কারো একক কৃতিত্ব নাই, কিন্তু কিন্তু ভাবটা এরকম যে সব তারা করে ফেলছে। এই জায়গার থেকে বেরিয়ে আসতে হবে, এত আশকারা দেওয়ার কোনো দরকার নেই। এখন দ্রুত একটা নির্বাচন, এবং সেই নির্বাচনটা সুষ্ঠু হতে হবে, অংশগ্রহণমূলক হতে হবে। আমার কথাগুলিকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ দ্বারা করাতে পারেন, কিন্তু দেখেন আপনি যদি রিকনসিলিয়েশনের জায়গায় আজ হোক কাল হোক যদি না যেতে পারেন, 5 বছর পরেও যদি না যেতে পারেন, এই রাষ্ট্রটাকে, এই সমাজটাকে, দেশটাকে বাঁচাতে পারবেন না। আর সর্বক্ষেত্রে যদি আপনি ইনক্লুসিভ চিন্তাটা বাদ দিয়ে ফেলেন, এখন তো রাষ্ট্রে বাদ দিচ্ছেন, সমাজে বাদ দিবেন, তারপর পরিবারের ভিতরে বাদ দিবেন, ইনক্লুসিভ করতে চাইবেন না কিছু, তার আলটিমেট রেজাল্টটা কি আমাকে বলেন তো? আমরা আওয়ামী লীগ আমলে দেখছি না চোরের মতো যে 15 মিনিট 20 মিনিট কথা বলেই সরে যেত। এই মঞ্জু ভাইও আমি দেখছি যে এক জায়গায় বসছে, পাশ করে দ্রুত চলে যাচ্ছে। তার মানেটা কি? ওরকম একটা অবস্থা কি আবার চাচ্ছেন আপনারা? আমরা কি আবার চাচ্ছি? আর আমি মনে করি যে অনেকগুলি জিনিস যতটুকু ইউনূস সাহেব শুরু করেছেন সেটাকে বহমান রাখাটা খুব জরুরি। যেমন ধরেন আমরা এখন নিজেরাই চিন্তা করছি যে আমরা একটা কমিশনে কাজ করছি, সেটা আর কি হবে, গুম কমিশন, হ্যাঁ সেটা কি হবে ইলেকশনের পর। তো অনেক খাটাখাটনি করতে হচ্ছে, অনেক রক্তচক্ষুকে উপেক্ষা করতে হচ্ছে, অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমাদের আসতে হচ্ছে। মঞ্জু ভাইরা যেমন বললেন যে তারা ইতিমধ্যে হুমকি পাচ্ছেন, আমরা তো ভাই অজগর সাপের সাথে লড়ছি। এই কাজটা কি হবে শেষে? এই যে পরিশ্রম, এই যে ভয় ভীতির মধ্য দিয়ে আমরা আসছি, এবং আপনারা কল্পনা করতে পারেন এই দেশটাকে কোথায় নিয়ে গিয়েছিল। এবং দুঃখজনক, এখন আওয়ামী লীগের ভাইয়েরা একটা জিনিস স্বীকার করতে চান না, সব কিছুকে অস্বীকার করা। এই যে বাংলাদেশের রাজনীতি অস্বীকৃতি, এই জায়গা থেকে সরে আসতে পারছেন না। কিন্তু তারপরও বলবো রিকনসিলিয়েশন জরুরি। জি, ডাক্তার জাহিদুর রহমান, এই যে ঘুরে ফিরে তো বারবার এই আলাপটাই হচ্ছে যে কোনোভাবেই হোক ফেব্রুয়ারিতে একটি নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, কিন্তু যে ঐক্যের জায়গাটা যদি নিশ্চিত না হয়, ন্যূনতম ঐক্য যদি না হয়, নির্বাচন তো শঙ্কায় পড়বেই। নির্বাচনে খুব মেজর শঙ্কা আছে বলে আমার মনে হয় না। আমি আমার কারণটা বলি। আমি একমত যে নির্বাচন পেছানো, পাঞ্চাল ভণ্ডুল সব চেষ্টা আছে, দেশের ভেতরেও আছে, এমনকি যারা শেখ হাসিনাকে তাড়িয়েছে সেই শক্তির মধ্যেও কেউ কেউ চায় নির্বাচন পেছাক, এটা ফ্যাক্ট। একটা কথা মনে রাখতে হবে, যখনই আপনার ইভেন যুদ্ধ, একটা রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, দুই দেশের সাথে বিরাট ফাইট করছে, তো এই যুদ্ধের মধ্যে ইউক্রেন রাশিয়া দুই পক্ষই ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু দেখুন অস্ত্র কোম্পানিগুলো ব্যবসা করছে। আমেরিকা যে 160-70 বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে অস্ত্রের জন্য, সব আমেরিকায় ফেরত গেছে। একটা হিসাব দেখলাম, ওদের যে রেথিয়ন একটা কোম্পানি আছে যেটা প্রচুর অস্ত্র বানায়, তাদের শেয়ারের দাম হু হু করে বাড়ছে। আমি যেটা বলতে চাইছি, বাংলাদেশের নির্বাচন পেছাক, আপনি ডুববো, আমি ডুববো, মঞ্জু ভাই জেলে যেতে পারে, রিপন ভাই, পলিটিশিয়ানরা সবার আগে যায়, আমরাও যেতে পারি, যাই হোক, কিন্তু পলিটিশিয়ানরা জেলে যাবে, দেশ 12টা বাজবে, অর্থনীতি ক্রাশ করবে, কিন্তু কিছু মানুষের তো সুবিধা হবে, ও পাওয়ারে থাকবে, ওর নানান রকম কিছু করার সুযোগ তৈরি হবে। প্লাস আমি আরেকটা শঙ্কার কথা বলি, দেখবেন ভারতকে যখন জিজ্ঞেস করা হয়, ভারত প্রায় বাংলাদেশে একটা নির্বাচিত সরকারের কথা বলে। আমি এটা মানি, ভারতের ডক্টর ইউনূসের চাইতে একটা নির্বাচিত সরকারকে সে প্রেফার করে তুলনামূলকভাবে। কেন? ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে। হাসিনা পালানোর সাথে সাথে উনি এসছেন, এবং শেখ হাসিনা তো সত্যিকার অর্থে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যত দুঃখ পেয়েছেন, কাটা গায়ে নুনের ছিটা বলে না, এটা যদি ডক্টর ইউনূস প্রধান না হইতেন, এই নুনের ছিটাটা হইতো না। সো ইন্ডিয়াও শেখ হাসিনার হয়ে ডক্টর ইউনূসের সাথে ঝামেলা করেছে, এবং ডক্টর ইউনূসও রাইটলি, আমি ডক্টর ইউনূসের সব সমালোচনার পর একটা কথা বলি, এই ভদ্রলোককে এই দেশ মনে রাখবে, ভারতের সামনে উনি আসলে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেখিয়েছেন একটা স্বাধীন দেশ কিভাবে অপারেট করবে। রাইট। তো ডক্টর ইউনূসকে তারা পছন্দ করেন না, একটা নির্বাচিত সরকার আসলে তুলনামূলকভাবে তারা নতুন করে চেষ্টা করবে, কিন্তু তাদের যেটা বেস্ট অপশন হচ্ছে একটা কেওসের বাংলাদেশ, যেখানে নির্বাচন হবে না, পরস্পর মারামারি হানাহানি হবে। এই কেওটিক সিচুয়েশনে আপনি আওয়ামী লীগকে আরও রিলেভেন্ট করে তুলতে পারবেন। এটা হয়। ধরুন কথার কথা, যখন সিরিয়াতে ওই যে মিডল ইস্টে যে আরব স্প্রিং শুরু হলো,
বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম ফাইট শুরু হলো, প্রথম খুব ভালোই ছিল, শেষ পর্যন্ত 14 বছরের একটা সিভিল ওয়ারের মধ্যে দিয়ে দেশটা ধ্বংসপ্রাপ্ত হলো। কিছুদিন পরই আসলে দেখবেন তখন জনগণ বলছে বাশার আল আসাদের সম্বন্ধে তো স্টেবিলিটিটা তো ছিল, এখন তো সিভিল ওয়ারে সব দেশ পুরো ধ্বংস হয়ে গেছে। সেম গোজ ফর ইয়েমেন অ্যান্ড লিবিয়া। তো ঠিক একইভাবে বাংলা যদি প্রচুর কেওসে ঢুকে যায়, লোকজনের মনে হবে আওয়ামী লীগের সময় এই ছিল না, ওই ছিল না, ওই ছিল না, স্টেবিলিটিতে ছিল। এবং মঞ্জু ভাই খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, হাসিনার সমস্যা আসলে হাতে নাতে ফেস করেছি আমরা যারা হাসিনার বিরুদ্ধে, পলিটিক্যাল পার্টি অ্যাক্টিভিস্টরা যারা বিরুদ্ধে কথা বলেছেন। অন্য মানুষরা যারা ছিলেন তারা সেই অর্থে কি হয়েছে, হ্যাঁ আমরা বোঝাতে পারবো যে অর্থনৈতিক লুটপাটের শিকার তারা হয়েছেন, কিন্তু প্রতিদিন তিনি আসলে সমস্যা ফেস করেন না। একটা কেওটিক বাংলাদেশ তৈরি করার চেষ্টা কিন্তু ভারতের খুব সিরিয়াসলি আছে বলে আমি মনে করি। তো ফলে আমাদের এই ঝুঁকিগুলো আসলেই আছে। সেই কারণে আমরা যখন আমরা নিজেদের মধ্যে এই ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছি, এবং আমি ধারণা করি দলগুলোর মধ্যেও তাদের ইনফিল্ট্রেটার থাকবে যারা এসে নানান রকমভাবে কট্টর করে তোলার চেষ্টা করবে পরস্পরকে। এই জন্য যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছেন, বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আসলে সমস্যাটা কোন জায়গায়। এখন একটা জিনিস যদি আপনি চান, আমি খুব অবাক হলাম যে কয়েকদিন আগে জনাব তাহের জামায়াতের নায়েবে আমির বলছেন নির্বাচন পিছিয়েও যেতে পারে, সেই কারণে নভেম্বরে কেন গণভোট, মানে সংস্কার এবং এটার আইনি ভিত্তিটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি যদি এভাবে প্রশ্ন করি, ধরুন নভেম্বরে গণভোট হয়ে শেষ হবে এবং নির্বাচন পিছিয়ে যাবে ফেব্রুয়ারি থেকে, এটা একটা অপশান। আরেকটা অপশান হচ্ছে গণভোট এখন হবে না বা সংস্কারেরও আইনি ভিত্তি হবে না, কিন্তু একটা জাতীয় নির্বাচন হয়ে একটা নির্বাচিত সরকার আসবে। অপশানে দুইটাই ভালো বলছি না, কিন্তু দুইটার মধ্যে যদি একটা বাঁচতে হয়, বাঁচবো কোনটা? আসলে আমি মনে করি জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা স্টেবল গভর্নমেন্ট আমি বাঁচবো। কিন্তু দেখুন জামায়াত তার ন্যারেটিভটা ভিন্ন করে ফেলছে। তাহলে এই যে আমরা মূল জায়গা যেটা আসলে আমাদের, যদি একটা জায়গায়, আমি প্রায় বলি কথাটা, একটা জিনিস যদি আমরা একমত হতে পারতাম, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, এটা নিয়ে প্রচুর কিতাব লেখা হয়েছে, এবং এটা নিয়ে লেখা কিতাব যারা লিখেছেন, হোয়াই নেশনস ফেইলের রাইটাররা নোবেল পাইছেন তাদের এই কাজের জন্য। সো জাস্ট যদি আমরা ডিসাইড করতে পারি একটা অ্যাকসেপ্টেবল নির্বাচন, পার্টিসিপেটরি নির্বাচন আমরা একটার পর একটা করে যেতে পারবো। এই যত সংস্কারের আলাপ আছে, প্রত্যেকটা সংস্কার 5 বছর 7 বছর 10 বছর পর হতে বাধ্য, লিখে দেওয়া যায়। তো ওই জায়গাটার যদি আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে, এখন কেউ যদি ওই নির্বাচনটার গুরুত্ব কমিয়ে দিয়ে গণভোটটাকে প্রধান করে তুলতে চায়, তাহলে আসলে অনেকে তো বলতে চায় শুধু একটা নির্বাচন হয়ে গেলে এই যে সংস্কার, এই যে গণঅভ্যুত্থানের স্বপ্ন। আমি না একটা কথা বলি, মানে আমাদের সামনে এই কথাগুলো বলা মনে হয় না ঠিক আর কি। মানে আমরা তো আসলে জুলাই আগস্টে মাঠে নামি নাই, আমরা ইদানিং দেখেছি জুলাই আগস্টের পরে বিদেশ থেকে আইসে বা বিদেশে থেকে অনলাইন কানেক্টেড হয়ে কথা বলে আর কি। আমরা 1.5 যুগের অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, এই দেশের লোকজন কেন, কিভাবে, কোথায়, এখানে আমরা সবাই এই 4 জনই আমরা মাঠে ছিলাম বহু বছর ধরে। সো আমরা খুব ভালো মতো জানি আসলে মানুষ কি চেয়েছে না চেয়েছে, কেন কি হয়েছে না হয়েছে। আমরা একটা সুযোগ পেয়েছি, সংস্কার আমরা করব। কিন্তু এই যে বলা, আর ওই যে বললাম, চাইলে সেটা নিয়ে ডিবেট হতে পারে, অমর্ত্য সেনেরও প্রচুর গুরুত্বপূর্ণ কাজ আছে, যে শুধু একটা নির্বাচন, মানে নির্বাচন একটা তাচ্ছিল্য করার প্রবণতা না, সরি, যারা এটা বলেন তারা আসলে গণতন্ত্র কিভাবে কাজ করে সেই জিনিসটাই ঠিক মতো বোঝেন না। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে গণতন্ত্র আসলে কিভাবে কাজ করে এবং দিন শেষে জটটা খুলবে কিভাবে, যে জায়গায় এসে এক ধরনের জট। আমি আপনাকে বলি, এবারের নির্বাচন যেটা, যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠিত করে, এটা মঞ্জু ভাই 1 সেকেন্ড, ধরেন আপার হাউস পিআর বিএনপি মানছে না, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাংলাদেশে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, বিএনপি এটা মানতে হবে। এটা যে পরিমাণ মানুষের কাছে গেছে, মানুষ যতটা বুঝেছে, বিএনপির রাজনীতি করা কঠিন হবে, কারণ বাইরে যে ওনারা আছেন, আমিও মনে করি বিএনপি যেভাবে করতে চাই এটা ইলজিক্যাল। সো নির্বাচন হলে পরে এই নির্বাচনে ইস্যু হবে, পরে নির্বাচনে আবার ইস্যু হবে, দেখবেন বিএনপি তখন নিজে বলবে আমি এটা, কিন্তু আগে নির্বাচনটা দরকার। সেটাই বলছি। আমি যদি বলি, ধরেন আমরা একটা ধারণা করে বললাম যে এবারের নির্বাচন যেটা হবে, এই নির্বাচনের পরে এই নির্বাচনটা যদি সুষ্ঠু একটা, মোটামুটি একটা সুষ্ঠু ভোট আমরা করতে পারি, যারা ক্ষমতায় আসবে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যদি চালু থাকে, পরের নির্বাচনে তারা হারবে। অবশ্যই। আমি কেন বলছি সেটা, অতীতে হয়েছে সেটা 4টা। আপনি যদি বলেন গবেষণাই তো, এটা তো একদম স্পষ্ট প্রমাণ, তারা হারবে। এবং 5 বছর এর পরের বার দেখা যাবে তারাই হারবে, যদি আমি দেখি যেটা হয়েছে গত আগের ইলেকশনে। সুতরাং এই প্রক্রিয়াটা, ধরেন যে কোনো একটা কিছু আছে না, যে আপনি যদি অন্তত ধরেন ঘরের ড্রয়িং রুমটা পরিষ্কার রাখেন, ওইটার প্রভাবে দেখা যাবে যে কিচেন রুমটা কিছুটা হলেও মানে ময়লা কম হবে বা পরিষ্কার হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা অন্তত ঠিক করতে পারি, বা আমরা যে সমস্ত সংস্কারের দিকে
জোর দিয়েছি, যেমন আর্টিকেল 70, তারপরে আপনার আমরা যে সমস্ত কমিটি গঠন করা, এগুলো যদি কিছুটা ওয়ার্ক করে বিচার বিভাগ পৃথক করা, আপনি ডিফারেন্ট বাংলাদেশ পাবেন। কারণ অতীতে মানুষ কখনো দেখে নাই নির্বাচন কমিশন ঠিক হয়েছে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বসে। অতীতে কখনো ঠিক হয় নাই যে আপনার সরকারের নির্বাহী বিভাগের মানে আমরা যে ক্ষমতাটা কমানোর চেষ্টা করেছি, যে ব্যালেন্স করার চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করেছি, এবং আপনার যে বিচার বিভাগের যে স্বাধীনতার মানে আনা হয়েছে, এবং যেভাবে লোয়ার লেভেলে কোর্ট যাচ্ছে, আপনি তো বললাম তো যে আপনি একটা কমন একটা মানে বড় ধরনের একটা পরিবর্তন দেখতে পারবেন। কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা করতে যে আমাদের যে কষ্ট হচ্ছে, এবং এটা সত্য যে এটা নিয়ে আমরা অনেক ডিবেট করতে পারি যে সংস্কার কি ধারাবাহিক প্রক্রিয়া না সংস্কার হঠাৎ করে করতে হবে, দুইটারই যুক্তি আছে। আপনি যেহেতু করছেন না, আপনাকে হঠাৎ করেই আমরা কি করি, একটা ঘর সংস্কার হচ্ছে না 2 দিনে এসে ভেঙে চুরে আরেকটা স্ট্রাকচার দাঁড় করাতে হয়। আমরা যেহেতু এবার সুযোগ পেয়েছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে সংস্কারের একটা ফুটেজ আমাদেরকে রেখে যেতে হবে, অ্যান্ড দেন সেটাকে কন্টিনিউ করতে হবে। সেটা যদি কন্টিনিউ না করি তাহলে কিন্তু লাভ হবে না। এবং আমরা তো এটা দেখি যে দেখেন এই যে বিএনপির ব্যাপারে আমরা কেন বিএনপিকে বলি যে ভাই আপনারা এটা করেন না, নোট অফ ডিসেন্ট দিয়েছে কোথায় দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের একদম লাস্ট অপশনে গিয়ে কি হবে সেখানে ওনারা বলছেন এটা পার্লামেন্ট করবে। এই পার্লামেন্ট রাখলে যে অসুবিধাটা হয়, বিএনপি কেন এটা করছে, বিএনপি পরোক্ষভাবে ভাবছে আমি পার্লামেন্টে থাকবো। যেদিন বিএনপি থাকবে না সেদিন কি হবে, সেদিন অন্য দল যারা আছে তারা কিন্তু প্রথম 1, 2, 3 অপশন সবগুলোকে ফেল করে দিয়ে সে ফাইনালি ওইটাতে চলে যাবে। যেটা আপনার ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হয়েছে, ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে বিএনপির লাভ হয়েছে না লস হয়েছে? আলটিমেটলি তো লস হয়েছে। এবং ইয়াজউদ্দিন আহমেদের মধ্যে একটা দুর্বল লোক, এই তত্ত্বাবধায়ক সরকার প্রধান থেকে উনি আমাদের দেশকে একটা কঠিন অবস্থার মধ্যে নিয়ে গেছেন। সুতরাং আমরা এত কিছুর পরও যদি আমাদের এই বোধোদয় না হয় যে ম্যানিপুলেশন করার চেষ্টা আখেরে ভালো ফল দেয় না। আওয়ামী লীগ 15 বছর দুর্দণ্ড প্রতাপে আমাদের উপর জুলুম করে গেছে। এখন আপনি চাইলেও আওয়ামী লীগের জুলুম থেকে আপনি আওয়ামী লীগকে বাঁচাতে পারবেন না। আমি তো প্রস্তাব রাখি যে সব দল মিলে আসেন একটা বিল করি যে আগামী 15 বছর আওয়ামী লীগের সাথে সেই ব্যবহার করা উচিত যে ব্যবহার আমাদের সাথে আওয়ামী লীগ 15 বছর করছে। 15 বছর পরে তারপর আওয়ামী লীগের সাথে ঠিক আছে তোমার আসল আলোচনা হবে। 15 বছর আওয়ামী লীগের আমাদের সাথে যে আচরণটা করেছে, ঠিক একই আচরণ আওয়ামী লীগের সাথে 15 বছর আমাদের করা উচিত। এই কথাটা বললে হয়তো অনেকে বলবে যে সে খারাপ বলে আপনিও খারাপ হবেন। আমাদের কি করার আছে বলেন? আপনি যার ঘর পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ, যার মেয়েকে ধর্ষণ করেছে, যার ছেলেকে গুম করেছে, তার সামনে কি আপনি দাঁড়াতে পারবো? তার কাছে কি আমার গণতন্ত্রের কথা, মানবাধিকারের কথা রচবে? ওই যে ওনারা গুমের কথাগুলো শুনেছেন, জিজ্ঞেস করেন, সহ্য করা যায় না। মানে আননেসেসারি মানুষকে গুম করেছে, যার কোনো অপরাধও নয়, যার কোনো ভাই একটা লোকের ভুল পরিচয় এনে তাকে গুম করে ফেলা হয়েছে। এই জিনিসগুলোর আপনি দিনে দিনে তো আপনি করতে পারবেন না, করবেন কোত্থেকে? সে আরও উল্টে বোমা মারতেছে, সে উল্টে আপনার গাড়ি জ্বালাই দিচ্ছে, আপনি তার প্রতি মানে তাকে আপনি রিকনসিলিয়েশন প্রসেস আনতে চাচ্ছি আমরা, আর সে করতেছে উল্টাটা। সেই জন্য বলছি আপনাকে আসলে তাকে রিকনসিলিয়েশন প্রসেস আনতে চাচ্ছেন নাকি? না, রিকনসিলিয়েশন প্রসেস তো লাগবে রে ভাই, যেটা আমি নূর খান লিটনের সাথে একমত। আপনি আপনার শত্রুকে কি সারা জীবন তাকে বোম মারা আপনাকে তা আপনার জন্য বোম মারার জন্য রাখবেন? আমি যদি আপনার সাথে এইভাবে ইন্টারঅ্যাক্ট করি যে আপনার জার্মানি হিটলারের সাথে কি কোনো রিকনসিলিয়েশন হয়েছিল? না রিপন ভাই, রিকনসিলিয়েশন মিন্স কি? না, সুযোগ দেওয়া হয়েছিল কেন? তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা হয়নি? মাত্র 16 মাসের মাথায় তাদেরকে বিচারের প্রক্রিয়া আনা হয়েছে না? তাদের না ওয়েল তাদের রিকনসিলিয়েশন প্রসেস তো বিচার না রিকনসিলিয়েশন বিচার শুধু না, শুধু বিচার না, রিকনসিলিয়েশন শুধুই কি বিচার? হ্যাঁ, যার যেটা প্রয়োজন, যার বিচারের বিচার তো অবশ্যই। কিন্তু আপনি আপনার জার্মানে যদি আপনি এখনো কি নাজি পার্টির নাম, নাৎসিবাদের কথা আপনি উচ্চারণ করতে পারেন না। আমি তো বলছি সেটা তো একটা বিচার, সেটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে হচ্ছে। ওয়ে তারা যেইভাবে তারা মানবতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তারা যেভাবে পারসিকিউশন করে দেশটাকে লুট করেছে, সেই দলের সাথে কিসের রিকনসিলিয়েশন? ওকে তো রাজনীতি করার কোনো সুযোগই নেই। ওই কথা শুনবো, উল্টা কথাটা খুব শীঘ্রই শুনবো। হ্যাঁ, আমি অপেক্ষায় থাকলাম। না কি সেটা কি করে সম্ভব? বলতেই হবে না। আমাদের যুদ্ধের পরও কি হয়? যুদ্ধ শেষ হয় কি দিয়ে সবসময় রিপন ভাই? যুদ্ধের পরে তো যুদ্ধ তো শেষ হয় শান্তি এবং সমঝোতা, শান্তির মধ্যে দিয়ে তো শেষ হয়। আমার কথা হচ্ছে কিন্তু আপনার প্রতিপক্ষ তো অ্যাডমিট করতে হবে। আমি তো সেটাই বলছি, কমিটেড দ্য রং। আমি তো সেটাই বলছি, রিকনসিলিয়েশন প্রসেসের
তো সে বিচার আগে তো বোম মারতেছে। সেটাই তো বলতেছি, সেই কথাটাই তো বলতেছি রে ভাই, যে আপনাকে আমি কিভাবে, বোধোদয় তো হয়নি, বোধোদয় তো হয় নাই, আপনি তার জন্য মায়া দেখাবেন কোত্থেকে, সে তো এখন আপনাকে মারতে চায়। সেটাই বলতেছি যে তারাই আমাদের পথটা সেটাই। জি, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই যে নির্বাচন আসলে কে পিছাতে চায় এ নিয়ে জামাত আপনাদেরকে নির্বাচন আসলে কে পিছাতে চায় এভাবে তো স্পেসিফিক আই ক্যানট অ্যাকিউজ এনিওয়ান, বাট মানে কারোর অ্যাক্টিভিটিস বাংলা নির্বাচনে যে হারবে ভবিষ্যতে সেই পিছাতে চায়। বিএনপি যদি মনে করে হারবে, তারাই পিছিয়ে দিবে, দেখবেন। তো এটা তো আপনি তাদের, আমরা সবাই একমত তো যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্ট্যাবিলিটির জন্য, বাংলাদেশের প্রগ্রেসের জন্য কি দরকার, একটা নির্বাচন দরকার। বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য একটা নির্বাচন দরকার। সব কিছু মিলিয়ে প্রগ্রেস বলেন, স্ট্যাবিলিটি বলেন, সব কিছুর জন্য নির্বাচন দরকার হবে। আর এটা তো সত্য কথা যে একটা নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত কর্তৃপক্ষ কি আপনার সারা পৃথিবীতে কি আপনার মানে ডায়লগ করতে পারে না। এটা IMF এর মতো প্রতিষ্ঠান, যেখানে আমাদের ঋণের একটা শেষ কিস্তি সেটা পর্যন্ত তারা দিতে অস্বীকৃতি জানিয়েছে, বলেছে যে এখানটা নির্বাচিত সরকার তারা দেখতে চান, তাদের সাথে তারা নেগোশিয়েট করতে চান। সমস্যাটা যেটা হলো কি, আসলে আপনার যেই বিষয়গুলো আপনার যে মানুষের কথা আমরা বলি, দেখুন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রীর কত বছরের মেয়াদ, এটা তাদের হেডেক না। একজন প্রধানমন্ত্রী, তিনি তার দলের, তারেক রহমান ধরে নিচ্ছি, আমাদের দলের ভার্চুয়ালি তিনি প্রধান, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন, তিনি ভবিষ্যতে বিএনপির প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন কে, এটা নিয়ে কি মানুষের খুব মাথা ব্যথা আছে? নাই। যেইটা মাথা ব্যথা নাই সেটা নিয়ে দিনের পর দিন আলোচনা হলো, কিন্তু যেটা মানুষের মাথা ব্যথা, যেটা মানুষের কনসার্ন, সেই বিষয়গুলো নিয়ে আদৌ আলোচনা হলো না। কোনো পলিটিক্যাল পার্টি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলো না। সত্যি কথা, যেমন বাংলাদেশের রাজনীতিতে এখানে যারা এমপি হন, একবার এমপি হওয়ার পরে তারা কি করেন, তারা এমপি হোস্টেল থাকেন, জায়গাটার নাম হোস্টেল, সেই এমপি হোস্টেলে থাকেন। তারপরে তো সহায় সম্পদ বাড়িয়ে ঠাড়িয়ে মানে সাম্রাজ্য, গুলশান বনানে আরও কি আধুনিক জায়গাতে সেখানে চলে যাওয়ার চেষ্টা করেন। একবারও চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অত দূর না যাই, যদি দিল্লির দিকেও যদি তাকায়, কেরালা বলেন, বিহার বলেন, উড়িষ্যা বলেন, মহারাষ্ট্র বলেন, ওখানকার যারা মানে আইনসভার লোক, তারা তাদের সভা শেষ করে তারা তাদের নির্বাচনী এলাকায় চলে যাচ্ছে, অর্থাৎ তাদের নিজেদের বাড়িতে চলে যাচ্ছেন। আমাদের ঠিক তার উল্টোটা, আমাদের দেশের জনগণ তার এমপির কাছে দেখা পান না। ভোটের সময় এমপিরা নানান কথাবার্তা বলেন, ভোটের শেষে এমপি দেশের দেখা করতে হয় রাজধানীতে এসে। আমার দেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সপ্তাহে 5 দিন ইউপি অফিসে থাকে না, জন্ম নিবন্ধন এটা ওটা নানান কাজে ওয়ারিশন সার্টিফিকেট আনার জন্য মানে অপেক্ষা করতে হয়, সচিবের কাছে সাইন টাইন দিয়ে রাখে ইত্যাদি। এগুলো নিয়ে আমাদের কোনো কথাবার্তা ছিল না। আমরা কখনো এই প্রশ্ন করি নাই যে আমাদের পার্লামেন্টারি মেম্বারশিপের বিজনেসটা, অর্থাৎ বিজনেস অফ দ্য মানে রোল অফ দ্য এমপি, এটা কি একটা টেম্পোরারি জব? এটা কি উনি ওকালতি করবে, উনি ঠিকাদারি করবে, উনি ব্যবসা করবে, উনি ডাক্তারি করবে, আমি সাংবাদিকতা করব, তারপরে সন্ধ্যার পরে জিমাইতে ক্লান্ত হয়ে হাই তুলতে যে এমপিগিরি করব, তারপরে যে মানে কমিটিগুলো, সাব কমিটিগুলোতে, মূল কমিটিগুলোতে ওয়ার্ক করব না, কনসেন্ট্রেশন দেবো না, অ্যাক্ট করব না, এগুলো নিয়ে কোনো কথা হয় নাই। এমপিশিপটা তো রাউন্ড দ্য আওয়ার্স, রাউন্ড দ্য ক্লক তারা ওয়ার্ক করবে। এমপিদের তো আপনার নিজের নির্বাচনী এলাকায় তাদের অফিস থাকার ব্যবস্থা করা উচিত ছিল, লাইক ইউকে, লাইক মেনি আদার মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ। এই মূল জায়গাগুলোতে আপনি গেলেন না, অ্যাকাউন্টেবল করতে পারলেন না, পিপলকে এম্পাওয়ার করার কথা আপনি বললেন না। কথায় কথায় বলি জনগণ রাষ্ট্রের মালিক, প্রজাতন্ত্রের মালিক জনগণ। কোথায় জনগণ প্রজাতন্ত্রের মালিক? জনগণের এখানে তো ওই 300 মানুষ হচ্ছে জমিদার। এখানে জমিদার তন্ত্র মানে বছরের পর বছর কায়েম করছে। এই জমিদার তন্ত্রের যে নেক্সাস, সেই নেক্সাস ভাঙার জন্য কোনো পলিটিক্যাল পার্টি গত 6 মাস, 7 মাস, 8 মাস তারা যে এখানে মানে ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলোতে আলোচনা করেছেন, নান অফ দেম ডিসকাস অন দিস টপিকস। তারা কেউ এই বিষয় নিয়ে আলোচনা করেন নাই। জনগণকে ক্ষমতায়িত করার যে জনগণের ভোটটা লাগবে, জনগণের ভোটটা নিয়ে ক্ষমতায় যাব, মন্ত্রী হব, এমপি হব। ওই ভারতের রাজনীতিতে একটা সিনেমা আছে, রাজু বান গায়ে জেন্টলম্যান। একবার যদি এমপি বনে যেতে পারি, আর পাইকে সহায় সম্পদ, ধন দৌলত, ফকিন্নির পুজে কোটিপতি হয়ে যাবে, শত শত কোটি টাকার মালিক হয়ে যাবে। এটা কি জনগণ চায় নাকি? এটার জন্য কি 24-এর গণঅভ্যুত্থান হয়েছে কিনা? হয় নাই। আমাদের স্বপ্নগুলো রোদ্দুরে আপনার পুড়ে যায়, আমাদের স্বপ্নগুলো মেঘে ঢেকে যায়। জনগণের কথা বলছি, জনগণ হতাশ হয়। জনগণ হতাশ হয় বলেই বারবার ওই মানে আপনার বারবার অভ্যুত্থান হয়। এবারও যদি আমি আপনার অনুষ্ঠানে বলছি, আপনার লাইভ প্রোগ্রামে বলে যাচ্ছি, এইবারও যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছে না।
এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ যদি না হয়, আমি বলতে চাই ভেরি মাচ বাংলাদেশে আবার অভ্যুত্থান হবে। এখানে ক্লিনিক্যাল ডক্টর আছেন, ওনার আমি অনেক আগে বলছি, উনি তখন বলছেন আমি আর একটু বলি কয়েক সেকেন্ড। সেটা হচ্ছে কোনো নারীর যদি একবার অ্যাবর্শন হয়, ওই নারী আবার যখন সন্তান ধারণ করে বারবার ওই অ্যাবর্শন হবে, সে সুস্থ শিশু পয়দা করতে পারবে না। কিন্তু তখন ওই যে কি ডাক্তারি ভাষা বলে ডিএনসি, তার তখন ডিএনসি করতে হয়। এখন বাংলাদেশের রাজনীতিতে এই যে অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থানের পরে যদি ঠিক মতো কাজ নয়, এখন এইখানে একটা ডিএনসির দরকার হবে। ধন্যবাদ আপনাকে। নূর খান, এই যে গণ অভ্যুত্থানের পরও যে স্বপ্ন পূরণ হলো না, দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু খুব হালকাভাবে আমরা নিয়ে যাচ্ছি। আমরা বলছি এমপি সাহেবরা জবরদখল করবে, এমপি সাহেবরা যুগ যুগ ধরে এমপিগিরি করবে। আরে এই এমপিগিরির নেক্সাসের সর্দারটা কে হয়? এই যে নেক্সাসটা তৈরি করে দেয় এর সর্দার, এদেরকে রক্ষা কে করে? ওই যে যারা পাল্টাইতে চাচ্ছেন যে দুইবারের বেশি না থাকা, সেইখানে তো আবার হাত দিতে চান না, কারণ সেইখানে হাত দিলে আমার বন্ধুর হাত পুড়ে যাবে, এই জন্য ওই জায়গা হাত দিবে না। ওইটা প্রধান সমস্যা। ওই সমস্যাটা যদি মিটাইতে পারেন তাহলে নিচের দিকে সমস্যা অনেক কিছু কমে যাবে। এক, দুই নাম্বার হচ্ছে যে এখন যে জায়গাটায় আমরা আসছি সেই জায়গাটাতে কিছু বিষয় আছে যেগুলি কিন্তু রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব, অঙ্গীকার করা সম্ভব। এই যে যুগ যুগ ধরে পার্টিরও প্রধান থাকবেন, দলের প্রধান থাকবেন, আবার সরকারের প্রধান থাকবেন, এইসব আমার দল যদি চায়, আপনার দল যদি চায়, পাবলিককে গাইড কারা করে? পলিটিশিয়ান। আমাদের দেশে সবসময় বিড়ি নিয়ে রাজনীতিটা করতে চায়, মাথার জায়গাটা ধরতে রাজি হয় না কেউ, কারণ ওখানে তো আমাদের দাসত্ব লেখা আছে। কারণ শেখ হাসিনা না থাকলে তো মন্ত্রিত্ব পাইতো না এরা, এমপিত্ব পায় না এরা। দলের ভিতর গণতন্ত্রের চর্চা কেউ করে? সমস্যাটা ওই জায়গা। পাবলিকের শুধু দোষ দিয়ে তো লাভ নাই, পাবলিককে গাইড করেন, সৎ পথে নিয়ে আসা, পাবলিককে সৎভাবে গাইড করেন। ডাক্তার জাহিদুর রহমান, অনুষ্ঠানে একেবারেই শেষে এই যে এত আলাপ হলো, সেই জায়গায় দাঁড়িয়ে এই আজকের বাস্তবতায় দাঁড়িয়ে নির্বাচন যদি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধরি, সেই চ্যালেঞ্জ উত্তরণের জন্য আসলে সব পক্ষের আসলে কি ভূমিকা রাখা উচিত, এবং এর সঙ্গে ছোট করে প্রত্যাশা কমানো উচিত। মানে আমরা প্রথম থেকে, এটা আজকে না, আমার রেকর্ড আছে, আমি 5 তারিখের পর থেকে, তখন প্রচুর প্রোগ্রাম হতো বিভিন্ন জায়গায়, ঢাকা ভার্সিটিতে বা বিভিন্ন অডিটোরিয়ামের আলোচনা অনুষ্ঠান হতো। বহু জায়গায় একটা কথা বলেছি, আমি শোতে বলেছি যে আমাদের মূল ক্ষতি করবে আমাদের এক্সপেকটেশন। এত বড় অভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করব না, এত করব না, অভ্যুত্থানের বড় অর্জন তো হয়ে গেছে, শেখ হাসিনাকে হটাই দিয়ে তো একটা বড় অর্জন। আমি বলেছিলাম যে আর একটা কিছুও না হয়, তত্ত্বাবধায়ক সরকার সবাই মেনে নিয়েছে, তত্ত্বাবধায়ক যদি নির্বাচন হতে থাকে, আমি বলেছি আজকে সময় নাই, কিভাবে নির্বাচনী সংখ্যায়। এই জন্য বলছি ওই যে প্রত্যাশা করতে গিয়ে, এবং প্রত্যেকের আসলে নানান রকম ভেস্টেড ইন্টারেস্ট আছে, তো দিনের শেষে আসলে প্রত্যাশা কমাতে হবে। আচ্ছা, আমাকে যদি একটা সংস্কারের কথা বলেন, বাংলাদেশে আমি 70 অনুচ্ছেদ সব বাদ দিলাম, বাংলাদেশের লোয়ার জুডিশিয়ারি বিএনপি সহ সবাই মেনে নিয়েছে ফুললি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি একটু তুলনা করে দেখাই। মাজদার হোসেন মামলার রায় হয়েছিল 99 সালে আপিল বিভাগে, এরপর 2 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বাস্তবায়ন করে নাই। বিএনপি 5 বছর ছিল, করে নাই। খানিকটা হয়েছে 1-11 সময়, এরপর সচিবালয় সহ খরচ হয়ে গেল, কিছুই হয় নাই। বিএনপি তার 31 দফা এটা লিখেছিল, এবং এবার একেবারে কোনো রকম কোনো ডিবেট ছাড়া এটা পাস হয়ে গেছে, বিএনপি করে। যদি এই একটা কাজ আপনি করতে পারেন, একটা উদাহরণ দিই, মানে সরকারের পাওয়ার তো আসলে বিচারকে ম্যানিপুলেট করা। আপনি আমাকে ধরে নিয়ে যেতে পারেন, এক্সিকিউটিভ পাওয়ার ঘাট ধরে, কিন্তু আপনি আমার জামিন ফোন করে বলে দিলেন, এখনও করবে না তা বলছি না, টেকনিক্যালি আপনি ফোন করে বলে দিলেন জামিন দেওয়া যাবে না, ওকে ঢুকায় ফেলো ভেতরে। এই জিনিসগুলো যদি কমে যায়, আপনি খেয়াল করেন আমরা একটা ডিফারেন্ট দেশ পাবো। এই জন্য বলছি আমাদের সংস্কারও, ইভেন বিএনপির নোট অফ ডিসেন্টগুলো যদি বাদও দেই, সংস্কারও যতটুকু হচ্ছে, আমরা না খালি সংবিধান সংস্কারের কথা বলছি, আইনের যে সংস্কার বিএনপি অ্যাগ্রি করছে, সেই সংস্কার হয়তো টেকনিক্যালি সংসদে পাল্টে ফেলা যায় সহজে, কিন্তু আমরা তো তখন বলবো আপনি তো এই আইনগুলোর এই সংশোধনে আপনি অ্যাগ্রি করেছিলেন, এবং প্রচুর আইনের সংশোধনে আমাদের জীবন পাল্টে দিতে পারে। আমরা না কেন যেন কিছু সংবিধান করতে করতে আমাদের কিছু মানুষ এই জায়গাটাকে ওই জায়গায় ওখানে নিয়ে চলে গেছে। মুজিবুর রহমান মঞ্জু, আপনিও কি মনে করেন কিনা যে প্রত্যাশার জায়গাটা একটু কম করে? প্রত্যাশা কেন তৈরি হয়? যখন আমরা পাইনি অনেক কিছু, না পাওয়ার হতাশা থেকেই তো প্রত্যাশাটা তৈরি হয়। ওনার কাছে পাই নাই, আপনাকে আশ্রয় নিয়েছে, আপনার কাছে পাবো, আপনার কাছে পাই নাই, ওনার কাছে পাবো। আমরা ইয়ার কাছে পাই নাই বলে তো মুজিবের কাছে প্রত্যাশা করেছিলাম। যখন মুজিবের কাছে পাই নাই, তখন তো ওই যার জন্য রোজা রাখছে মানুষ,
যাকে মহান নেতা জাতির পিতা বানাইছে তাকে তো, তার জন্য তো মানুষের কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখায় নাই মানুষ। তেমনিভাবে আমরা এক একটা প্রত্যাশার জায়গা থেকে এক একটা অভ্যুত্থান হয়েছে। আমরা বারবার বলি না যে অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় কেন? অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় আমাদের সামগ্রিক ভুল আছে। এখানে শুধু আমরা বিপ্লবীদের ভুল বললে হবে না। আজকে যে সরকার আছে, আজকে আমরা যারা স্টেক হোল্ডাররা আছি, আমাদের সকলের সামগ্রিক ভুল আছে। কথা হচ্ছে আমরা আর কত ভুল করব, আর কত ভুল থেকে সবাই সবার জায়গা থেকে পরিবর্তন হতে হবে, এবং এই পরিবর্তনের জন্য একে অপরের দিকে আঙুল তোলা বাদ দিতে হবে। আপনি দেখেন একে অপরের দিকে আঙুল তোলে, এ বলে যে ওর দুর্নীতি, সে বলে যে ওর, কিন্তু নিজের দুর্নীতির কথা কেউ বলে না। সেইটা বলতে হবে। আমরা যে জিনিসটা বলছি যে রাজনৈতিক দলগুলোকে সংস্কার দল থেকে করতে হবে। যেমন দেখেন আমরা কিন্তু রাজি হয়েছি 5-10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। তাহলে 10 বছরের বেশি দলের প্রধান থাকবে কেন? 10 বছরের বেশি দলের প্রধান থাকতে পারবে না। এটাও দলগুলোকে এই সংস্কারটা করতে হবে। আমাদের দল আমরা সেটা চালু করেছি। তারপরে হচ্ছে আমরা বলছি একই ব্যক্তি ডাবল দায়িত্বে থাকতে পারবে না। রাজনৈতিক নেতাদের এক একজনের 2টা করে দায়িত্ব থাকবে কেন? দায়িত্ব কমিয়ে ফেলতে হবে। এই সংস্কারগুলো করতে করতে আস্তে আস্তে, এবং এই আলোচনার আজকে যে আমাদের মধ্যে গণতান্ত্রিক পরিবেশটা তৈরি হয়েছে এই সরকারের সময়, এইটাও যদি কন্টিনিউ করে, যেই ক্ষমতা আসুক, জামাত আসুক বা বিএনপি আসুক, এটা কন্টিনিউ করলেও গণতন্ত্রের জন্য অনেক বড় অর্জন হবে। আমরা তো আজকে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সমালোচনা করতে পারছি, ভুল থেকে শিক্ষা নেওয়া। রিপন ভাই সমালোচনা করতে পারবো কিনা আগামী দিনে, সেটা তো গুরুত্বপূর্ণ। 100 বার পারবেন। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে, বারবারই পুরনো কথাটাই আমি ফিরবো, সেটা হচ্ছে যে আমাদের ভীষণ প্রয়োজন একটি নির্বাচিত সরকার। সোজা কথা, এই নির্বাচিত সরকার যদি কোনোভাবে আমাদের হাতছাড়া হয়, যদি পিছলিয়ে পড়ি আমরা, তাহলে দেশের জন্য সমূহ বিপদ, গণতন্ত্রের জন্য সমূহ বিপদ, এবং আমাদের আবার কতদিন যে দুর্ভোগের মধ্যে জনগণকে পড়তে হয়। জনগণ যদি মুজিবুর রহমান মঞ্জুকে যদি প্রধানমন্ত্রী হিসেবে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচিত করে, স্যালুট করবো তাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রত্যাশা আসলে কমিয়ে আনতে হবে। প্রত্যাশা আমাদের অনেক কিছু এসে যায় ঘটনার চক্রে, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, কিন্তু যেটা অ্যাচিভ করতে পারবো রাজনীতিবিদরা সেই জায়গাটুকু অ্যাচিভেবল। রাজনীতির নেতাদের, পাবলিকের তো আকাঙ্ক্ষা থাকবেই, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গণতন্ত্রের দিকে দ্রুত গাড়িটা চালু করতে হবে, ট্রেনটাকে লাইনে উঠাতে হবে। জি, আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।